তাহলে আজকের টপিকটা হচ্ছে আমাদের জিআরই এক্সাম ডে ডুজ এন্ড ডোন্টস। আচ্ছা, এক্সামের দিন কি করতে হবে, কি কি সাথে নিতে হবে, এই টোটাল বিষয়টা আমরা হচ্ছে এখানে একটা আউটলাইন করেছি। স্টার্ট করব। আচ্ছা, আমাদের এখানে যে যারা জয়েন করছেন এখানে অনেকেই হচ্ছে যাদের নেক্সট 2 দিন বা 3 দিন বা এক সপ্তাহের মাঝে এক্সাম আছে, অনেকেই এক মাসের মাঝে এক্সাম, অনেকদিন দেখা যাচ্ছে যে 45 days বা 2 months অর 3 months মাঝে এক্সাম আছে। ওকে, ওকে, আমরা স্টার্ট করতেছি। মনে করেন আপনার এক্সামের 3 দিন বাকি আছে, তখন আপনি কি করবেন? Okay, তাহলে 3 days আগে, 3 days আগে হচ্ছে আপনার ফার্স্ট একটা মাইন্ড সেট আপ থাকতে হবে যে এই 3 দিনে খুব একটা কিছু চেঞ্জ করে ফেলা যাবে না। আপনি জিআরই এক্সামের লাস্ট 3 দিন আগে হচ্ছে পড়ে খুব একটা কিছু মানে চেঞ্জ করে ফেলতে পারবেন না। আপনার লেভেল যদি মনে করেন 315 থাকে, এটা কোনোভাবেই 3 দিন পরে এটাকে আপনি 325-এ নিতে পারবেন না। এই 315 থেকে আপনি হচ্ছে 320-তে যেতে পারেন, আবার হচ্ছে 310-এও যেতে পারেন। এটা হচ্ছে কিছুটা এক্সাম ডেতে হচ্ছে আপনার যে স্ট্রেস ম্যানেজমেন্ট, এটার উপর কিছু কাজ করবে, কিছুটা লাকের বিষয় আছে। ওকে, একটু এই প্লাস মাইনাস হতে পারে, বাট র্যাপিড কোনো চেঞ্জ এখানে পসিবল না। ওকে, তো এই 3 দিন, ইভেন আপনি যদি এই 3 দিন টোটালি নাও পড়তে পারেন, তারপর এটা খুব একটা ম্যাটার করে না। ওকে, তাহলে এই বিষয়টা এইভাবে ভাবলে আপনার হচ্ছে প্রেশারটা একটু কম পড়বে। ওকে, আবার হচ্ছে অনেকেই দেখা যায় যে এক্সামের আগে প্রেশারের কারণে হয়তো অনেকের জ্বর হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, তখন তো দেখা যাচ্ছে এক্সামটা দিতে পারতেছে না। তো ওই ধরনের কোনো স্ট্রেস নেওয়া যাবে না। এবং লাস্ট 3 ডেতে আপনি মক টেস্ট প্রেফার করবো মক টেস্ট না দেওয়ার জন্য। কারণ আপনি নিজেও জানেন এই 3 দিন পরে খুব একটা কিছু করা যাবে না। এই মুহূর্তে যদি আপনার এক্সামটা হচ্ছে মানে মক টেস্ট স্কোরটা খুব কম চলে আসে, আপনি কিন্তু আগে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন যে আমার তো হচ্ছে স্কোরটা ভালো আসতেছে না। তখন মানে আপনি কনফিডেন্সই পাবেন না। ওকে, তো মক টেস্ট গুলো ট্রাই করুন ওই পাওয়ার প্রেপ 1, পাওয়ার প্রেপ 2 অ্যাটলিস্ট 5 দিন আগে বা 7 দিন আগে। মানে আপনি যদি কিছুটা ডিপ্রেসড হয়েও যান, যেন ওই ডিপ্রেশন থেকে ব্যাক করতে পারেন। ওকে, ওই লাস্ট 3 দিনের মাঝে হচ্ছে আপনার মক টেস্ট দেওয়ার দরকার নেই। তাহলে কি করবেন 3 দিন? এক হচ্ছে আপনার ওই কোয়ান্টের ক্ষেত্রে ফর্মুলা গুলো রিভাইজ করবেন। ফর্মুলা, ওকে, আপনি হচ্ছে টোটাল প্রিপারেশন টাইমে যে নিজের জন্য একটা ফর্মুলা গাইড বানাইছিলেন বা যে নোটগুলো রাখছিলেন যে এক্সামে যাওয়ার আগে হচ্ছে রিভাইজ করবেন, ওইগুলো হচ্ছে আপনি ওই টাইমে একবার রিক্যাপ করতে পারেন। এই মনে করেন আমার ওই কোয়ান্টির জন্য যে একটা ফর্মুলা গাইড ছিল, এটা আমার মনে হয়েছে যে আমার এক্সামে যাওয়ার আগে এই বিষয়গুলো আমি হয়তো অল্প সময় একবার রিক্যাপ করতে পারি। ওকে, আমাদের সবারই এরকম কিছু কিছু নোট নেওয়া থাকে, যেগুলো হচ্ছে আপনি আরেকবার দেখতে পারেন। দেন ওয়ার্ড গুলা রিভাইজ করবেন যতগুলা পারেন। যদি দেখা যায় যে 3000 ওয়ার্ড আছে, 3000 ওয়ার্ড আপনি পড়ছিলেন বা 2000 ওয়ার্ড পড়ছিলেন, 3 দিনে পড়ে শেষ করা পসিবল না, জব করতেছেন এমনিতেই। তো দেখা যায় আপনার যেইগুলো আপনি মানে অনেকগুলো ওয়ার্ড তো আমরা জানি যে এটা এটা আমি না রিভাইজ করলে মনে থাকবে, বাট কিছু ওয়ার্ড হচ্ছে যে আপনি ভুলে যান। আমাদের নিজেদের কিছু কিছু ফ্ল্যাশ কার্ড করা থাকে, তো ওইগুলো আপনি দেখতে পারেন। ওকে, এর সাথে হচ্ছে আপনি আর হচ্ছে ফর্মুলা রিভাইজ করলেন, ওয়ার্ড রিভাইজ করলেন, আর কিছুটা হচ্ছে ওই মানে প্রেশার নেওয়া যাবে না এরকম একটা মেন্টালিটিতে থাকতে হবে। ওকে, দেন এক্সামের আগের দিন, এক্সামের আগের দিন কি করতে পারি? তাহলে 3 দিন আর 2 দিন, এই টাইমটা হচ্ছে আমরা কোয়ান্টের ক্ষেত্রে ফর্মুলা গুলো রিভাইজ করলাম, আর হচ্ছে ভার্বালের জন্য ওয়ার্ড রিভাইজ করলাম। নতুন করে মক টেস্ট দিব না, নতুন কোনো ম্যাটেরিয়ালে যাওয়ার দরকার নেই যে আপনি এই ম্যাটেরিয়ালটা পড়েন নাই, যেটা পড়েন নাই বাস, দরকার নেই। ওকে, ওই লাস্ট 3 দিনে হচ্ছে নতুন করে কিছু দেখা দরকার নেই, যেগুলো পড়ছেন ওগুলাতে যদি আপনার কিছু হাইলাইট করা থাকে ওগুলা দেখতে পারেন। এবং আমাদের একটা মাইন্ডসেট থাকবে যে আহ, আপনার আমি এক্সামে টাফ কিছু কোশ্চেন ফেস করতেছি। যদি আপনি এমন মানে কনফিডেন্ট হওয়ার জন্য যে মানুষের ইজি আর মিডিয়াম কোশ্চেন গুলো আপনি দেখে থাকেন লাস্টের 2-3 দিনে, তখন মনে হবে যে আমাদের ব্রেন এটা এক্সপেক্ট করবে যে এই লেভেলের কোশ্চেন আমরা এক্সামে পাবো। এই কাজটা করা যাবে না। আমাদের হচ্ছে মেন্টাল সেটআপ থাকবে যে আমি টাফ কিছু পাচ্ছি এক্সামে, তো ওইগুলাই আমার ফেস করতে হবে। যদি ওটা অবশ্য 3 দিন আগে না, 5 দিন বা 7 দিন, 7 দিন আগে হয়তো আপনি
ওই মাগুসের হার্ড বা ভেরি হার্ড লেভেলের কোশ্চেন গুলো দেখতে পারেন, যে এই টাইপের কোশ্চেন যেন আমরা এক্সপেক্ট করি, তখন তার থেকে যখন ইজি কোশ্চেন আসবে তখন আপনি এটা কনফিডেন্টলি সলভ করতে পারবেন। ওকে, দেন এক্সামের আগের দিন কি করব? এক্সামের আগের দিন হচ্ছে প্রথমত হচ্ছে ভালো ঘুমাইতে হবে, এটা ফার্স্ট প্রায়োরিটি। ভালো ঘুম না হলে পরের দিন ভালো পারফর্ম করা যাবে না। তো আমাদের এক্সামের টাইম গুলো থাকে হয়তো 9 AM অথবা 1 PM। ওকে, হয়তো 9 AM অথবা 1 PM যে এক্সাম থাকে, 9 AM এ যদি এক্সাম দেন আপনার তো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে। তার জন্য হচ্ছে আগের দিন রাত 12টার মাঝে, মানে যেন আমাদের অ্যাটলিস্ট 6 আওয়ার্স যেন আপনি ঘুমাইতে পারেন, 6 বা কারো হচ্ছে 7 আওয়ার্স ঘুম মানে ঘুম দরকার হয়, যেন আপনি পরের দিন সকালে ফিট থাকেন। ওকে, কিন্তু সমস্যা হচ্ছে এক্সামের টেনশনে আগের দিন রাতে আপনার ঘুম হবে না। এটা শুধু আপনার একার না, এটা অনেকের ক্ষেত্রেই দেখা গেছে, এক্সাম প্রেশার ঘুমটা ভালো হয় না। তখন এটার জন্য একটা টিপস হতে পারে, আপনি কিছুটা ব্যায়াম করে নিতে পারেন, কিছু বুকডান দিয়ে নিতে পারেন। একটু টায়ার্ড থাকলে আপনার ঘুমটা তাড়াতাড়ি আসতে পারে। Okay, তো আগের দিন রাতে ঘুমাইতে হবে, কিন্তু এই আগের রাতে আপনি না ঘুমায় যদি এতগুলো পড়েন, এটা আসলে আপনার জন্য মানে ইফেক্টিভ তো হবেই না, স্কোর একটু ডাউনের একটা কারণ হতে পারে। ওকে, আগের দিন রাত জায়গা পড়লে আসলে এখানে লাভ নেই। আমরা যেরকম ইউনিভার্সিটিতে পড়ছিলাম যে আগের রাতে যদি পড়ি তাহলে A+ও পাইতে পারি, আগের রাতে না পড়লে আমাদের দেখা যায় যে CDও আসতে পারে। ওকে, বাট এটা ওরকম না। আপনার টোটাল ওই অ্যাবিলিটির উপর একটা চেক করা হবে, টেস্ট নেওয়া হবে। আপনি যেভাবেই যাবেন ওরা আপনাকে টেস্ট করে ছেড়ে দিবে। ওকে, যে আপনার অ্যাবিলিটি কতটুকু আছে। দেন তাহলে আগের রাতে হচ্ছে ঘুমাইতে হচ্ছে, আর ডকুমেন্ট গুলো একটু রেডি রাখবেন, কি কি নিতে হবে সকালবেলা। আর টেস্ট ডেতে বলতে পারি, সকালবেলা হচ্ছে আপনাকে ওই এক্সাম যদি 9টায় থাকে, ট্রাই করবেন 8টা 10 থেকে 8টা 20-এর মাঝে যেন আপনি এক্সাম সেন্টারে যাইতে পারেন। অ্যাটলিস্ট 40 বা 50 মিনিট আগে যাবেন। এমনও যেন না হয় 2-2.5 ঘন্টা হয়ে গেছে, কারণ আমাদের টেস্ট যেহেতু প্রায় ক্লোজ টু 4 আওয়ার্স টেস্ট। তো আপনি যদি আগে 2.5 ঘন্টা ধরে আপনি ওয়েট করে থাকেন, তখন তো দেখা যাবে যে আপনি ওয়েট করতে করতেই টায়ার্ড হয়ে গেছেন। তো এত আগে যাওয়া যাবে না, মোটামুটি 1 ঘন্টা আগে যেতে হবে। তো অনেকে দেখা যাচ্ছে হচ্ছে ঢাকার বাহির থেকে আসে, তখন আপনি যে জায়গা থেকে আসেন না কেন আপনার অ্যাটলিস্ট ওই 40 বা 50 বা 1 আওয়ার আগে জন্য এক্সাম সেন্টারে থাকতে পারেন। দেন আর কিছু বিষয় মাথায় রাখতে হবে। অনেকে দেখা যায় যে আমরা ছেলেরা যারা দেখি আহ, ঢাকাতে যে জায়গায় থাকি, যে বাইকে চলে যাব, তো টাইম কম লাগবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে হুটহাট বৃষ্টি হয় সকালবেলা, যদি আপনি বা দুপুরবেলা যদি বৃষ্টিতে পড়ে যান তখন তো বাইকে যেতে পারবেন না। ওই সবকিছু জ্যাম বলেন, আবার হচ্ছে আপনার ওই ওয়েদারের কথা বলবেন, সবকিছু মাথায় রেখে আপনি যেন টাইমলি পৌঁছাতে পারেন, এরকম একটা টাইম স্কেজুলটা হচ্ছে আপনার নিজেরই করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, না হলে একেবারে এক্সাম বলাই যায় না কেমন হবে। ওকে, দেন এক্সাম সেন্টারে যাওয়ার পরে হচ্ছে কি কি নেবেন ডকুমেন্টস। সকালবেলা তো বের হবো, ডকুমেন্টস এর ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট নেবেন, আপনার পাসপোর্ট নেওয়া লাগবে। এর সাথে হচ্ছে পাসপোর্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। পাসপোর্ট না নিয়ে গেলে আপনি এক্সাম দিতে পারবেন না, একেবারেই দিতে পারবেন না, এটা কোনো অল্টারনেটিভ নাই। আচ্ছা, তার সাথে হচ্ছে আপনার যে ইমেলটা ছিল কনফার্মেশনের, ওই ইমেলটা নিতে পারেন প্রিন্ট আউট করে। তারপর হচ্ছে আপনার ওইখানে ইটিএস এর অ্যাকাউন্টে আপনার ওই অ্যাপয়েন্টমেন্টের যে কনফার্মেশনের একটা পেজ থাকে, ওইটা মানে কোনো একটা ডকুমেন্ট আপনাকে শো করতে হবে যে আপনি আপনার নাম এইটা, আপনার এই এই সেন্টারে এই টাইমে আপনার রেজিস্ট্রেশনটা হয়েছে। ওকে, ইভেন আপনি যদি ওই কপিটা নিতে ভুলে যান, আবার বাসায় ব্যাক করার দরকার নাই, বা যে এটা আমি নিয়ে আসি নাই, ভুলে গেছি, আপনি এটা মানে এই সকালবেলা বা দুপুরবেলা হচ্ছে কোথাও যে প্রিন্ট নতুন করে প্রিন্ট আউট করার দরকার পড়বে না। অনেকের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় আপনার ওই ফোন থেকে কনফার্মেশন মেল দেখে এটা ওরা অ্যাকসেপ্ট করবে। ওকে, বাট আপনি ট্রাই করবেন যেন ওই ধরনের কোনো হ্যাসেলে না পড়তে হয়, এই ওইটা প্রিন্ট আউট কপিটা নিয়ে যাবেন। বাট পাসপোর্ট না নিয়ে গেলে কোনো অল্টারনেটিভ নেই। ওকে, তাহলে এই দুইটা হচ্ছে আপনার নিয়ে যেতে হবে। তার সাথে পেন্সিল, পেপার আর কিচ্ছু নিতে হবে না।
নিতে হবে না মানে আপনাকে এগুলো অ্যাকসেপ্ট করবে না, আপনি যদি নিয়েও যান এগুলো অ্যাকসেপ্ট করবে না। আপনি হচ্ছে ইভেন আপনার এঙ্গেজমেন্টের যে রিংটা, আপনি রিংটাও নিতে পারবেন না, এটাও রেখে যেতে হবে। হাত ঘড়ি বলেন, এভরিথিং। তো অর্নামেন্টস, জুয়েলারি এগুলো হচ্ছে না নিয়ে যাওয়াই ভালো। ওকে, সবকিছু যেহেতু বাইরে রেখে যেতে হবে। এবং অনেকে দেখা যায় যে ঢাকার বাইরে থেকে আসে, জার্নি করে আসে, তখন ব্যাগ কোথায় রাখবে, তাদের জন্য সবকিছুর জন্য আপনার লকার থাকবে। আপনার যা যা সাথে নিয়ে যাইতেই হয়, যদি কোনো কিছু নিয়ে যাইতে হয় সাথে নিয়ে যেতে পারেন। ইভেন আপনার যদি সাথে এক দুজন গেস্টও থাকে তাদেরকে হচ্ছে আপনি ওয়েটিং রুমে রাখতে পারবেন। ওকে, বাট পাসপোর্টটা নিতে হবে। তো ডকুমেন্টস নিয়ে আমাদের আর কোনো প্রবলেম নেই, আপনার যেগুলা ওরা অ্যাকসেপ্ট করবে এগুলা নিয়েই আপনি এক্সাম রুমে ঢুকতে পারবেন, বাকি সবকিছু বাইরে রেখে আসতে হবে। আচ্ছা, এর সাথে আরেকটা বিষয় আপনার মনে রাখতে হবে, ওইখানে টেম্পারেচারটা কম থাকবে। এসিতে দেখা যায় যে অনেকের প্রবলেম হয়। তো আপনি উম, এখন গরমের সময়ও আপনার একটু শীতের কাপড় বা মাফলার টাইপের কিছু নিয়ে যেতে পারেন। অনেকে দেখা যায় যে টেম্পারেচারটা বেশি কম থাকলে আপনি বললেই হয়তো বা এক্সামের মাঝখানে আপনি তো বলতে পারবেন না টেম্পারেচারটা ইনক্রিজ করে দেন। ওকে, এই ধরনের বলার বলার সুযোগ থাকবে না। তো আপনি একটু শীতের কাপড় নিয়ে যেতে পারেন, যেন আপনার প্রবলেম হলে আপনি হচ্ছে ওই কাপড় একটু কম পড়তে পারেন, একটা পড়তে সমস্যা না। বাট না থাকলে দেখা যাচ্ছে কষ্ট হয়ে যাবে। তাহলে এই টেম্পারেচারটা বিষয়টা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে অ্যারাইভাল টাইম 40-50 মিনিট আগে যাবেন। ওইখানে যাওয়ার পরে আপনার হচ্ছে একটা একটা ব্রিফ দেওয়া হবে, টোটাল ইনস্ট্রাকশন আপনাকে দেওয়া হবে যে আহ, কি কি নিয়ে যাইতে পারবেন। আহ, পাশে একটা বাটন দেওয়া থাকবে, এই বাটনে প্রেস করতে হবে। মানে সকল রুলস হচ্ছে আপনাকে দেওয়া হবে। ঘাড় ঘোরাতে পারবেন না বা কথা বলতে পারবেন না, এই ধরনের সকল ইনস্ট্রাকশন এখানে দেওয়া হবে, আপনি এটা একটু শুনবেন। ওকে, আর হচ্ছে ওইখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, সবকিছুই পাবেন, ওয়েটিং রুম আছে, সাথে গেস্ট গেলে ওনারা ওইখানে ওয়েট করতে পারবে, প্রবলেম হবে না। দেন আর ফ্যাসিলিটি বলতে আপনি ওইখানে ওদের ফিল্টার থাকবে, পানি নিতে পারেন এবং সাথে পানি নিয়ে যাবেন। আপনি আপনি আপনার জন্য পানি নিয়ে যাবেন। আচ্ছা, ডকুমেন্টস এর সাথে আরেকটা বিষয় ছিল, আপনি ওই আপনার জন্য মাঝখানে যে ব্রেক থাকবে, ব্রেকে কিছু স্ন্যাক্স নিয়ে যেতে পারেন, চকলেট টাইপের বা বিস্কিট টাইপের বা বার্গারও নিতে পারেন। আপনি চকলেট বা বিস্কিট ওগুলো নিতে পারেন। ওকে, এবং আপনার সাথে একটা পানির বোতল থাকবে, এটা নেবেন। আর হচ্ছে ডকুমেন্টসে যে 4টা ইউনিভার্সিটিতে আপনি ফ্রি জিআরএস কোডটা পাঠাইতে পারবেন, ওই 4টা ইউনিভার্সিটির নাম নিয়ে নিয়ে যেতে হবে, এটা ভালো হয়। ওকে, তো এই 4টা ইউনিভার্সিটির নাম আপনি কিভাবে চুজ করবেন? তো আমরা তো হচ্ছে মক টেস্ট তো সবাই দিই, পাওয়ার পেপার 1, পাওয়ার পেপার 2, এছাড়া আরো আদার্স মক টেস্ট আমরা দিব। তো এই সবগুলোতে আপনার যে লেভেলটা ছিল লাস্ট পর্যন্ত, মনে করেন আপনার হচ্ছে পাওয়ার প্রেপ 1 আপনি পাইছেন 308, পাওয়ার প্রেপ 2 তে স্কোর পাইছেন 313। তো আপনি তো মোটামুটি আমার স্কোর 305 থেকে ওই 318 এই পর্যন্ত হইতে পারে। তো আপনি ট্রাই করবেন আপনার কম স্কোর যেটা ছিল, এই স্কোর হলে 305 হইলে আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন বা এই স্কোরে যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা যায়, ওই ইউনিভার্সিটির নামটা আপনি নিয়ে নেবেন। ওকে, তো 4টা ইউনিভার্সিটির নাম হয়তো আহ, দেখা যায় যে এতগুলো ফর্মুলা আর এতগুলো ওয়ার্ড বনে রাখার পরে ওই ইউনিভার্সিটির নাম বা ইউনিভার্সিটি কোড অনেকের মনে থাকে না। ওকে, লিস্ট মনে করেন ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাস। ওকে, এটা আপনার মনে থাকবে। লিস্ট টেক্সাস ডলার যদি নাও মনে থাকে, ইউনিভার্সিটি কোন স্টেটে ছিল, টেক্সাসে। তো টেক্সাস ওইখানে স্টেট ওয়াইজ আপনি সার্চ করতে পারবেন যে টেক্সাসে যে ইউনিভার্সিটি গুলো আছে সবগুলো ইউনিভার্সিটি, টেক্সাসে আসলে সবগুলো ইউনিভার্সিটির নাম চলে আসবে। দেন ওইখানে দেখে আপনি মনে করতে পারবেন যে এটা, হ্যাঁ এটা আমার, আমি এটা অ্যাপ্লাই করতে চাইছিলাম। ওকে, এরকম ভাবে। আর যদি পারেন কোডটা যদি মনে রাখতে পারেন তাহলে তো ভালোই। ওকে, ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্টের কোড ওটা মনে রাখবেন, অথবা ভার্সিটির নাম, না হলে কোন স্টেটের কোন ইউনিভার্সিটি, এটার সাথে একটু লিঙ্ক করে মনে রাখতে পারেন। এইখানে আপনার মানে কোনো টাইম লিমিট নাই যে আপনাকে এটা 5 মিনিটের মাঝে শেষ করতে হবে অ্যাপ্লাই করা, এটা সময় এখানে সমস্যা হবে না। ওকে, ইভেন এমনও হয় যে আপনি যদি ভুলে যান বা আপনার এক্সামটা লাস্টে শেষ হয়েছে, তখন সবাই চলে গেছে, আপনি একা ওয়েট করতেছেন,
মানে আপনারটাই বাকি আছে, তখন আপনাকে অন্য কোনো পিসিও দিতে পারে যে আপনি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন, আপনি এটা সার্চ করে আসতে পারেন। এটা খুবই রেয়ার। ওকে, এরকম নাও হতে পারে, বাট এটা নিয়ে স্ট্রেস ফিল করার কোনো কারণ নেই। ওকে, তাহলে এটা আপনার সাথে নিয়ে যেতে হবে। আচ্ছা, আর লাস্ট 3 দিনের ভেতর, এক্সামের 3 দিন আগে যেটা বলতেছিলাম, ওইখানে আপনার এডব্লিউ এর যে আপনার একটা টেমপ্লেট থাকবে বা কিভাবে লিখবেন এটা রিভাইজ করবেন। ওকে, এডব্লিউ টা খুব ইম্পর্টেন্ট আমাদের। তাহলে লাস্ট 3 দিন আগে হচ্ছে আমরা ওয়ার্ড পড়তেছিলাম, ফর্মুলা পড়তেছিলাম, আর এডব্লিউ এর টেমপ্লেটটা এটা প্র্যাকটিস করতেছিলাম। দেন এক্সাম দিতে আসলাম। ফ্যাসিলিটি, এখানে লকার ফ্যাসিলিটি পাবো, ওয়াশরুমের ফ্যাসিলিটি পাবো, পানি পাবো, আর হচ্ছে ওয়েটিং রুম পাবো, সবই থাকবে। ওকে, আর এক্সামের সময় এখন সব ইনস্ট্রাকশন দেওয়া শেষ, আমরা হচ্ছে এক্সাম সেন্টারে ঢুকবো। এক্সাম সেন্টারে ঢুকলে হচ্ছে আপনাকে চেক আপ করা হবে। হাতের কোনই পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত, এই পর্যন্ত আপনাকে মানে শো করতে হবে। বেল্ট থাকলে বেল্টও চেক করতে হবে ছেলেদের। ওকে, ওই চেক আপ নিয়ে কোনো প্রবলেম হবে না। ফুল চেক আপের পরে আপনাকে হচ্ছে সেন্টার দেওয়া হবে। মনে করেন আমি যদি ওই ট্রিপলের ডায়াগ্রামটা ড্র করি, মনে করেন আপনি হচ্ছে এই ডোর দিয়ে ট্রিপলেতে ঢুকলেন, এখানে হচ্ছে আপনি একটা ওয়েটিং রুম পাবেন। এই ওয়েটিং রুমের পাশে এইদিকে হচ্ছে আপনার ওয়াশরুম থাকবে, এখানে হয়তো তাদের সার্ভার রুম আছে। দেন এইখানে একটা, এই জায়গা হচ্ছে ওদের একটু স্পেস আছে, এখানে আমাদের চেক আপ করা হবে যে ডকুমেন্টস, পাসপোর্টের সাথে চেক করা হবে, আপনার ছবি তোলা হবে এখানে। ওকে, দেন এইদিকে হচ্ছে ওদের একটা সেন্টার আছে, আবার এইদিকে একটা সেন্টার আছে, মানে দুইটা রুম আর কি। এই রুমে হচ্ছে আপনার ওই আহ, দেয়ালের সাথে, আপনি দেয়ালের দিকে ফিরে বসবেন। এইদিকে হচ্ছে 4টা পিসি আছে, আবার এই দিকেও 4টা পিসি আছে। ওকে, সবাই দেয়ালের দিকে ফিরে বসবে। আবার তাহলে এখানে, এখানে ডোর, এইখানে ডোর, এইখানে হচ্ছে আবার এরাও দেয়ালের দিকে ফিরে বসতেছে। ওকে, এটা আমাদের টোটাল ট্রিপলের সেট আপ। এবং সাউন্ড করা যাবে না এক্সাম সেন্টারে। মাঝে মাঝে আমার একবার হয়েছিল যে আমার পাশে একজন বসতেছে, উনি একটু পর পর মানে একটা কোশ্চেনের পরে এমন সাউন্ড করে, মানে খুবই টায়ার্ড, খুবই টায়ার্ড হলে এমন একটা সাউন্ড করে। আমার এটাতে কিছুটা ডিস্টার্ব হচ্ছিল, কিন্তু আসলে কিছু বলার যাবে না, নিজেরই সময় নেই। ওকে, আমার পাশে কে বসতেছে না বসতেছে আমি কাউকে চিনি না, আপনি কাউকে চিনবেন না। তো কে কি মনে করতেছে এটা মানে নিয়ে টেনশন করার দরকার নেই। বাট আমাদের সবার একটা মাইন্ড সেট আপ থাকবে যে আহ, আমার দ্বারা যেন আর কেউ ডিস্টার্ব না হয়। সবার যদি এরকম একটা চিন্তা থাকে, তাহলে আসলে দেখা যায় কারোর দ্বারা কেউ ডিস্টার্ব হবে না। ওকে, তো আরেকটা টেনশন থাকে এক্সামের মাঝখানে যদি পিসি অফ হয়ে যায়, এটা আসলে খুবই স্ট্রেসফুল একটা বিষয়, যদি পিসি অফ হয়ে যায় বা সার্ভার ডাউন হয়ে যায়। বাট এটা আপনার মেন্টাল প্রেশার ছাড়া আর কোনো প্রেশার নাই, কারণ আপনার যে টাইমটা আপনি মিস করবেন, এই টাইমটা আপনাকে দেয়া হবে। এই টাইমটা মানে যখনই হচ্ছে আপনার আপনার পিসি অফ হয়ে গেছে বা সার্ভারটা চলে গেছে, তখনই হচ্ছে ওই মুহূর্তে আপনার এক্সামটা স্টপ হয়ে যাবে। যখন স্টার্ট হবে, এই জায়গা থেকে স্টার্ট হবে। আপনাকে কয়েক সেকেন্ড বেশিও দিতে পারে, বাট আপনি, আপনার লস হবে না। ওকে, আর এখানে স্ট্রেস নিয়ে কিছু করারও নাই আমাদের, এক্সামটা কন্টিনিউ করতে হবে। আর যদি মেজর কোনো প্রবলেম থাকে, ওরাই হচ্ছে, আপনি পরবর্তীতে আইসা ইটিএস কে মেল করতে পারেন যে আমি এই ধরনের ডিস্টার্ব ফিল করছি, আহ, আমার হচ্ছে, তো তারপরে আমরা এটা বললেই হবে না যে আমার এখানে প্রবলেম হয়েছিল। উম, ওরা এটা চেক করবে, ওদের রেকর্ডিং থাকে যে আসলে আপনার এখানে প্রবলেম হয়েছিল কিনা। দেন যদি এরকম মেজর কোনো প্রবলেম পায়, তাহলে ওরাই হচ্ছে আপনাকে আরেকটা কোড কোড দিয়ে দিবে যে আপনি আরেকবার এক্সামটা দিতে পারেন। ওকে, তো সব প্রবলেম আসলে ম্যানেজেবল এখানে। আহ, যদি দেখা যায় 10 মিনিট বা 20 মিনিট বা 30 মিনিট বা 1 আওয়ার যদি প্রবলেম থাকে বা বেশি সময় প্রবলেম থাকে, আহ, আপনি, আপনাকে হয়তো দুইটা অপশন দিবে যে আপনি কি নতুন করে আরেকদিন এসে এক্সাম দিতে চান, রিস্কেডিউল করতে চান, বা
এক্সামটা কন্টিনিউ করতে চান, এটা টোটালি আপনার উপরে। যদি ডেডলাইন খুব কাছে থাকে আপনি হচ্ছে এক্সামটা কন্টিনিউ করতে পারেন, যে হ্যাঁ প্রফেসরের সাথে কথা হয়েছে আমাকে এখনই পাঠাতে হবে, তাহলে আপনি এক্সামটা কন্টিনিউ করতে পারেন। বা আপনি যদি মনে করেন যে এখন আমি এক্সামটা কন্টিনিউ করতে পারবো, ওরকম মেন্টাল অ্যাবিলিটি থাকে, তাহলে কন্টিনিউ করতে পারেন, না হলে আপনি হচ্ছে স্কিপ করতে পারেন। ওকে, নেক্সট একটা ডেটে ফ্রিতে ওটা হচ্ছে রিস্কেডিউল করে দেবেন। ওকে, তাহলে এই ধরনের এক্সিডেন্ট গুলা নিয়ে হচ্ছে আগে থেকে প্রেশার নিয়ে আসলে কিছু করা যাবে না। এটা ইনকেস হলে হইতেও পারে, নাও হইতে পারে, বাট খুব একটা লস হবে না, হয়তো আরেকবার এক্সাম দেওয়া লাগতে পারে। ওকে, বাট এটা খুবই রেয়ার কেস, আর ট্রিপল এতে এটা প্রায় হয়ই না। ট্রিপল এতে প্রায় এটা হয় না। অন্যগুলাতে, অন্য যে সেন্টার গুলো ছিল, ডিএনএস ছিল বা ইউএস সফট ছিল, ওগুলাতে তো এখন দেখা যাচ্ছে জিআর এক্সাম মানে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা শো করতেছে না। ওইগুলাতে আমাদের ইউএস সফট এই ধরনের প্রবলেমটা একটু বেশি ছিল। আর ট্রিপল এতে হচ্ছে নয়েজের প্রবলেমটি পাবেন না, আশেপাশের থেকে নয়েজ কম, নাই প্রায়। ওকে, তাহলে এক্সাম সেন্টার সবকিছু ঠিক আছে আমাদের, আমরা যাব, পাসপোর্টটা নিয়ে যাব, এক্সাম দিয়ে চলে আসবো। আচ্ছা, তাহলে এখন এক্সামটা স্টার্ট হলে কি করতে পারি? প্রথম হচ্ছে এডাব্লিউ আসবে। এডাব্লিউ তে হচ্ছে আপনার, তো আমরা তো এটা মোটামুটি প্র্যাকটিস করেই যাব। গ্রেগমেটের ভালো, এখানে ওদের ইনস্ট্রাকশনটা ভালো, এডাব্লিউ তে দেখে নিতে পারেন, ইউটিউবে ফ্রিতে পাবেন। আর হচ্ছে এখানে মোটামুটি অ্যারাউন্ড 450 বা 500 ওয়ার্ড লেখার একটা টার্গেট থাকবে আমাদের, এবং ওই প্যারাগ্রাফের বিল্ডিংটা যেন ভালো হয়। এবং লাস্ট মিনিটে, লাস্ট 1 মিনিট বা 2 মিনিট হচ্ছে আপনি রিভাইজ করবেন। ওই লাস্ট 2 মিনিটে আপনি যে ওয়ার্ড গুলা লিখতেছেন, যতগুলো সেন্টেন্স লিখতেছেন, তার তুলনায় আপনি যদি একটু সেন্টেন্স গুলো কারেক্ট করেন, এটা এটা একটু বেটার হয়। ওকে, তো লাস্ট মিনিটের রিভিশনটা এখানে ইম্পর্টেন্ট। আর দেখা যায় এডাব্লিউ তে, এডাব্লিউ স্কোরটা অনেকে প্রায়োরিটি দেয় না, যে আমার তো হচ্ছে এমনিতেই স্কোর উঠতেছে না, এডাব্লিউ নিয়ে এত টাইম কোথায় দিব। এই ধরনের একটা অনেকের চিন্তা থাকে। বাট ওই এডাব্লিউ এর একটা ইফেক্ট পড়ে। আপনি যদি এডাব্লিউ তে একটু স্ট্রেস ফিল করেন যে আচ্ছা এটা তো মানে লেখাটা ভালো হয় নাই, বা এতগুলো ওয়ার্ড লিখতে পারি নাই, তখন এই এইটার একটা প্রেশার আপনি পরবর্তী সেকশন গুলোতে আসে। তো স্টার্টিংটা ভালো হওয়া উচিত। ওকে, তাহলে এটা এর আমরা কোয়ান্ট বা ভার্বালের জন্য যতটা টাইম দিচ্ছি, এর যদি আপনি 10% টাইম এখানে দেন বা 5% টাইম এডাব্লিউ তে দেন, এটাও ভালো হয়, তাহলে কিন্তু হয়ে যায়। কিন্তু দেখা যায় আমরা এটা খুবই মানে ইগনোর করি এটা, যে লাস্ট অর্ডার একটু দেখে যাবেন কিভাবে লিখতে হয়, একটু দেখে, বাট এটা আরেকটু বেশি ইম্পর্টেন্স সে ডিজার্ভ করে। ওকে, তো এডাব্লিউ পরে আমাদের এক্সামের মাঝখানে প্রথমে হচ্ছে এডাব্লিউটা শেষ হবে, আপনার ওই কোয়ান্ট বা ভার্বাল সেট চলে আসবে। মনে করেন প্রথমে আসলো আমাদের ভার্বাল। ওকে, এই মাঝখানে আপনি আমাদের টোটাল টেস্টের মাঝখানে যতগুলা ব্রেক আসবে, আমি সবগুলা ব্রেক ইউজ করব। আমি সবগুলা ব্রেক ইউজ করবো। যেখানে আমাকে ভার্বালের ক্ষেত্রে আপনাকে ফার্স্ট পেজে ইনস্ট্রাকশন দিয়ে দিবে, যে ওই ইনস্ট্রাকশনটা পড়ার জন্য আপনাকে কিছু একটা টাইম দেওয়া থাকবে। যদি হচ্ছে আহ, ওখানে হয়তো ক্লক থাকবে না, তো নেক্সট দিয়ে দিয়ে যেতে হবে। তো আপনি এডাব্লিউ শেষ করলেন, শেষ করেই যে নেক্সট দিয়ে চলে যাবেন ভার্বালে, এক্সাম স্টার্ট করে দিয়ে একটু ওয়েট করেন, 1 মিনিট একটু মানে একটু রিল্যাক্সড হন। ওকে, একটু রিল্যাক্সড হন, তারপরে এক্সাম আসেন। মানে আপনাকে যেখানেই সুযোগ পাবেন একটু মানে স্ট্রেসটা কমায় নেন, একটু রিল্যাক্স করেন। Okay. তো ভার্বালটাতে হচ্ছে ফার্স্টে ভার্বাল আসবে হয়তো, অথবা কোয়ান্ট, দেন ধরলাম প্রথমে ভার্বাল, পরবর্তীতে কোয়ান্ট আসতেছে, দেন 10 মিনিট একটা ব্রেক পাচ্ছি। 10 মিনিটস এর ব্রেকে আপনি বের হইতে পারেন। অবশ্যই সাজেস্ট করি বের হওয়ার জন্য, বের হয়ে, কারণ অলরেডি আপনি এডাব্লিউ 1 ঘন্টা চলে গেছে, ভার্বাল কোয়ান্টে এখানে প্রায় 1 ঘন্টা 5 মিনিট চলে গেছে, তাহলে দুই দুই ঘন্টা, 2 hours 5 minutes। ওকে, 2 hours 5 minutes হচ্ছে এক্সাম দিয়েছেন, বাহিরে যান, 10 মিনিট টাইম পাবেন, ওয়াশরুমে যেতে পারেন, ওই আপনার যে স্ন্যাক্স ছিল ওইটা নেবেন, আর হচ্ছে একটু হাঁটাহাঁটি করতে পারেন, ওয়েটিং রুমে একটু হাঁটাহাঁটি করলে প্রেশারটা একটু কমে আসুক। ওকে, দেন 10 মিনিটের মাঝে যদি আপনি আহ, ভুলেও যান, আপনাকে করে একটু খোঁজাখুঁজি করবে আপনি কোথায়। Okay, তো ট্রাই করবেন হচ্ছে 10 মিনিটের মাঝে চলে আসার জন্য।
পরবর্তীতে আপনাকে আবার চেক আপ করা হবে, আর আপনার পাসপোর্টের সাথে ফেস মিলানো হবে। ওকে, দেন আসার পরে দেখা যাচ্ছে আবার হয়তো আমার ভার্বাল সেকশনটা শুরু হচ্ছে। ভার্বাল শুরু হলো, আবার কোয়ান্ট, লাস্টে ভার্বাল। তাহলে এক্সাম শেষ। এক্সাম শেষে হচ্ছে আপনি ওই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করবেন, আর প্রত্যেকটাতে নেক্সট দিয়ে দিয়ে যাবেন যখন কি কি বলতেছে একটু দেখে যাবেন আর কি। আর লাস্টে যখন এখানে আপনার একটা অপশন থাকবে যে আপনি কি স্কোরটা মানে অ্যাকসেপ্ট করবেন নাকি এক্সামটা ক্যান্সেল করে দিবেন, অবশ্যই এটা পরে ওই অ্যাকসেপ্ট করবেন আপনি। ওকে, স্কোর যত আসুক। ওকে, তো এখানে আপনি একটা আনঅফিসিয়াল স্কোর পাবেন। মনে করেন কোয়ান্টে আসলো আমাদের 165, ভার্বালে আসলো 153। ওকে, দেন অনেকে আবার এখানে এসে দেখা যায় যে যোগ করতে গেলেও মানে অনেকে, খুব রেয়ার কেস, যোগ করতে যাও ভুল করে ফেলে যে আচ্ছা এত এত হয়েছে। ঠিক আছে, তো স্কোরটা অবশ্যই অ্যাকসেপ্ট করবেন, পরবর্তীতে এই স্কোরটা পাঠিয়ে দিবেন জাতীয় ভাই স্কোর ইউনিভার্সিটি কি চলে। তখনই দেবে? হ্যাঁ, আপনি হচ্ছে এক্সামটা শেষের লাস্ট লাস্ট নেক্সট বাটনে ক্লিক করার পরে হচ্ছে সাথে সাথে আপনি আনঅফিসিয়াল স্কোরটা পাবেন, এই কোয়ান্টার ভার্বালটা এডব্লিউ এ। এই স্কোর হচ্ছে আমরা 10 দিন পরে পাবো এডব্লিউ এ, আর তার সাথে পার্সেন্টাইল কোথায় কত পার্সেন্ট, মানে অফিসিয়াল স্কোরটা 10 দিন পরে পাবেন। বাট এইখানে যে স্কোরটা আসতেছে, স্কোর কিন্তু আর পরবর্তীতে চেঞ্জ হবে না, স্কোর যা আসছে এটাই আসবে, চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নেই। ওকে, তাহলে মোটামুটি এইটুকুই আমাদের জিআরই এক্সামের দিনের কাজ। ওকে, এখন আমরা একটু সেকশনের ভিতর আসবো। কোয়ান্টিটির ক্ষেত্রে আপনি সেকশন টাইম সেটআপটা কিভাবে করবেন। ওকে, তো কোয়ান্টে কোয়ান্টে হচ্ছে আপনি তো মক টেস্ট দিছেন, বা এখনো যাদের হচ্ছে যে প্রায় 1 মাস বাকি আছে বা 2 মাস বাকি আছে, মক টেস্ট যখন দিচ্ছেন, বা যাদের 7 দিন বা 10 দিন বাকি আছে, আপনার নিজের প্রেফার কোনো একটা স্কেডিউল আছে যে আমি এইভাবে হচ্ছে যে এই সিকোয়েন্সে আমি কোশ্চেনগুলো অ্যান্সার করব, বা আমি যদি প্রেফার করি বা আমি যেটা ফলো করতাম, যে আমার একটা কনফিডেন্স ছিল যে কোয়ান্টে আমি ভালো, বা কোয়ান্টে ভালো করবো, বা এমন কোনো কোশ্চেন হয়তো পাবো না যেটা হচ্ছে আমি আহ ধরতেই পারবো না। ওকে, আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং সেকশনে যারা আছি, বা প্রায় সবারই হচ্ছে কোয়ান্টের বিষয়, ভার্বালের তুলনায় কোয়ান্টে আমরা একটু কনফিডেন্ট হই। ওকে, বাট এই জায়গায় কিছু ট্র্যাপে পরে আমাদের কোশ্চেন স্কোরটা কমে আসে। একটা হচ্ছে আমাদের একটু ওভার কনফিডেন্স থাকে, যেটা পারবো না কেন এখনই শেষ করতে হবে, এই জায়গায় আমরা কিছুটা টাইম কিল করে ফেলি। আরেকটা ট্র্যাপ হচ্ছে ক্যালকুলেটর, যে আরেকটু অ্যাকুরেট হই, একেবারে খুব অ্যাকুরেট, যেহেতু জিআরই মানে এক্সামের এতদিন তো মক টেস্ট দিছি, এই স্কোর তো হচ্ছে মক টেস্ট স্কোর তো আর তেমন একটা ভ্যালু ক্রিয়েট করে না, কিন্তু এটা তো একদম ফাইনাল এক্সাম, কোনো মানে এখানে কোনো ছাড় দেওয়া যাবে না আর কি। তো বেশি অ্যাকুরেট হওয়ার জন্য ক্যালকুলেটর প্রেস করতে যায়, লাস্টে দেখা যায় টাইম পাই না। ওকে, সব কিছুকেই ম্যানেজ করতে হবে। তাহলে আমরা কোয়ান্টিটিতে কোশ্চেন নাম্বার 1 থেকে স্টার্ট করব। কোশ্চেন নাম্বার 1 থেকে স্টার্ট করব, যাইতে থাকবো সিকোয়েন্সে, সিরিয়ালে যেতে থাকবো। তো এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে, কোনো কোশ্চেন যদি আপনি পান উইদিন 1 মিনিট, কোশ্চেনটা আপনি ধরতেই পারেন নাই, প্রায় 1 মিনিট চলে যাচ্ছে, আপনি কোশ্চেনটা কোথেকে শুরু করবো বা কি বলতেছে আপনি ধরতেই পারেন নাই, আপনি এটা স্কিপ করে যান, আপনি এটা স্কিপ করে যান। আচ্ছা, পরে দেখবো। আর যেটা আনসার করেন না ওটার মার্ক করার দরকার নেই, যেটা আপনি অ্যান্সার করেন না ওটা লাস্টে, বা আপনি রিভিউ বাটনে ক্লিক করলে এটা দেখাবে এটা ইনকমপ্লিট বা আনআনসার্ড, এরকম শো করবে। তাহলে আর কোনো কোশ্চেন যদি আপনি ধরে ফেলছেন বাট কনফিডেন্ট না, তাহলে অ্যান্সার করে যান, আপনি যেটুকু পর্যন্ত আসছেন অ্যান্সার করে যান, আর মার্ক করে যান যে পরবর্তীতে যদি টাইম পাই আমি এটাতে ব্যাক করবো। কোনোভাবেই আপনি 20টা কোশ্চেন সবগুলো আরেকবার রিভাইজ করার টাইম পাবেন না। আপনি যদি ভাবেন যে আমি প্রথমে 20টা কোশ্চেন শেষ করি, সবগুলো শেষ করে আবার সবগুলোতে রিভাইজ করবো, এটা আপনি পাবেন না, এটা ফ্রুটফুল হবে না। কারণ আপনি একটা কোশ্চেন দেখা গেলো যে আপনি
35 মিনিটের মাঝে এক্সাম হয়তো আপনি 25 মিনিটে শেষ করে ফেলছেন, 10 মিনিট বাকি আছে। আপনি যদি খুব ফাস্ট হন, 10 মিনিট বাকি আছে আপনার, এই 10 মিনিটে যদি আবার এই 20টা কোশ্চেন আপনি রিভাইজ করেন, তখন দেখা যাবে যে ঠিক এই 20 মিনিট আগে আপনি যেভাবে চিন্তা করছিলেন এখন আপনি ওইভাবেই চিন্তা করবেন। আপনি কিন্তু আর প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারবেন না, কারণ 20 মিনিট আগে আপনি যেভাবে চিন্তা করছেন ওই 20 সেকেন্ড বা 30 সেকেন্ডে আপনি ওই একইভাবে চিন্তা করবেন। ওকে, তাহলে সবগুলা কোশ্চেন রিভাইজ করার সুযোগ হবে না আমাদের, ওটা চিন্তা করার দরকার। তাহলে যেটা আমি কনফিডেন্ট অ্যান্সার করে যাচ্ছি, যেটাতে আমি ধরতে পারতেছি না উইদিন 1 মিনিট, স্কিপ করে যান। এন্ড আচ্ছা, হাফিজ ভাইয়া, সেটা মার্কিং করবো কিভাবে ভাইয়া? যেটা পারলাম না সেটা মার্কিং করার। আচ্ছা যে ওইখানে একটা বাটন থাকবে কোশ্চেনে, মার্ক। মার্ক বাটনে আপনি প্রেস করে দিলে ওই স্ক্রিনের উপরে হচ্ছে মার্ক একটা অপশন থাকবে, মার্ক করে দিলে আপনি হচ্ছে যখন রিভিউয়ে যাবেন 20 কোশ্চেন দেখবেন, তখন দেখা যাবে কোনগুলো মার্ক করা ছিল, কত নম্বর কোশ্চেন গুলো মার্ক করা ছিল, আর কতগুলো আনআনসার্ড আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ছিলাম, যদি কোনো কোশ্চেন 1 মিনিটে ধরতে না পারি স্কিপ করে যাচ্ছি, 80% কনফিডেন্ট, বাট কিছুটা কনফিউশন রয়ে গেছে, মার্ক করে রাখলাম, সামনে যাচ্ছি। ওকে, দেন কোশ্চেন নাম্বার ওই 13 to 16, 13 to 15 আর কি, ওই ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেন, এইটা আপনি ফার্স্টে স্কিপ করে যেতে পারেন, স্কিপ করে যান। আচ্ছা, কারণ এখানে অনেকের দেখা যায় যে আপনার টাইমটা একটু বেশি লাগে, তখন ওই 3টা কোশ্চেনের জন্য যদি আপনি 6 মিনিটের জায়গায় 8 মিনিট বা 10 মিনিট টাইম স্পেন্ড করে ফেলেন, তখন আপনার একটা প্রেশার চলে আসবে, এক্সট্রা প্রেশার চলে আসবে যে বাকি এক্সামকে আমি শেষ করতে পারবো কিনা। এবং লাস্টে কোশ্চেন নাম্বার 19, 20, ওই কোশ্চেন গুলোতে আপনার নিউমেরিক এন্ট্রি টাইপের কোশ্চেন থাকে, যেটা হচ্ছে র্যান্ডমলি চুজ করার কোনো সুযোগ নেই, আপনাকে ক্যালকুলেশন করার পরেই অ্যান্সার করতে হবে, একেবারে ওই ডেসিমাল পয়েন্ট সহ অ্যাকুরেটলি লিখতে হবে। তো এটা তো আপনি ক্যালকুলেশন ছাড়া এটা লাভ হবে না। তাহলে আপনি এই ডেটা ইন্টারপ্রিটেশনটা স্কিপ করে আসেন, দেন ওই 16 থেকে 20 পর্যন্ত শেষ করেন। তাহলে এখানে আমি 3টা স্কিপ করছি, বাকি 17টা কোশ্চেনের মাঝে মনে করেন আপনার 3টা কোশ্চেন, 3টা কোশ্চেন হচ্ছে আপনি স্কিপ করে আসছেন। ওকে, 3টা বা 4টা কোশ্চেন, তাহলে 4টা কোশ্চেন আপনি অ্যান্সার করেন নাই, 1 মিনিট করে এখানে স্পেন্ড করছেন, আর 3টা কোশ্চেন বাকি আছে, তাহলে 3 আর 4, 7টা কোশ্চেন বাকি আছে, আপনি টোটাল 13 কোশ্চেন অ্যান্সার করছেন। তো দেখা যাবে এই 13 কোশ্চেন অ্যান্সার করতে আপনার 15 মিনিট, 15 বা 18 মিনিটে শেষ হয়ে গেছে। ওকে, তাহলে আপনি কিন্তু সবগুলা কোশ্চেন দেখে ফেলছেন প্রায়। তখন প্রথমে আসবেন, এটার পরে আসবেন ডেটা ইন্টারপ্রিটেশনে। ডেটা ইন্টারপ্রিটেশনে 3টা কোশ্চেন 6 মিনিট, 6 মিনিটের জায়গায় যদি আপনার 8 মিনিটও লাগে, আপনার কাছে কত ছিল, 35-এর থেকে 17 চলে গেলে 17, 18 চলে গেলে 17 মিনিট বাকি ছিল। তাহলে এটা যদি 3টা কোশ্চেন 6 মিনিটের জায়গায় 8 মিনিট যদি আপনি স্পেন্ড করেন, তখন আপনার হাতে টাইম আছে ওই 9 মিনিট। এই 9 মিনিটে আপনার কোশ্চেন হাতে 3টা বা 4টা কোশ্চেন আছে, যেখানে আপনি কোশ্চেন গুলা 1 মিনিট করে অলরেডি চিন্তা করে আসছেন। ওকে, আপনি রিল্যাক্সে এখানে অ্যান্সার করতে পারবেন। এবং ইন কেস যদি আপনি টাইম ম্যানেজ করতে না পারেন, টাইম যদি আপনার শর্ট পড়ে যায়, দেখা গেলো যে আপনার 4টা কোশ্চেন ছিল, 9 মিনিটে আপনি হচ্ছে 4টার মাঝে 3টা কোশ্চেন সলভ করতে পারছেন, একটা কোশ্চেন বাকি ছিল, তো যে কোশ্চেনটা আমার বাকি আছে এইটা ছিল ওই কোশ্চেন যেটা আমার জন্য টাফ ছিল, আমি প্রথমে ইগনোর করে আসছি। আমি কিন্তু কোনো ইজি কোশ্চেন ছাড়ি নাই, যদি কোনোটা মিসও হয়, আমি কোনো একটা টাফ কোশ্চেন মিস করছি, যেটা আপনি চিন্তা করলে এটা ভুল হওয়ার চান্স ছিল। ওকে, কিন্তু আপনি যদি সিকোয়েন্সিয়ালি আসতেন আর যদি স্কিপ না করতেন, তখন দেখা যেত আপনার লাস্টে 19 নাম্বার বা 20 নাম্বার কোশ্চেন এইটা আপনার হয়তো মিস হয়ে যেত, যেটা অনেক ইজি ছিল। ওকে, তাহলে আমরা এখানে আরেকবার যদি রিক্যাপ করি, কোশ্চেন নাম্বার 1 থেকে শুরু করব। যদি উইদিন 1 মিনিট ধরতে না পারি, কনফিডেন্টলি স্কিপ করে আসেন। ডেটা ইন্টারপ্রিটেশনটা পরে করব, কারণ এখানে একটু টাইম স্পেন্ড বেশি হয়ে যাওয়ার সুযোগ আছে। ওকে, লাস্ট পর্যন্ত, এটা বাদ দিয়ে লাস্ট পর্যন্ত আসার পরে হাতে সময় থাকবে
ডেটা ইন্টারপ্রিটেশন প্রথম দেখবো, তারপরে আনঅ্যান্সার্ড দেখার পরে মার্ক করা কোশ্চেন। ওকে, আর আমাদের আসলে অনেস্টলি 170 টার্গেট থাকে, কিন্তু আসলে 170 কিন্তু কোনো ইউনিভার্সিটি রেকমেন্ড করে না, মানে ওরা চায় না, রিকোয়ারমেন্ট আমার 170 কোথাও চায় না। ওই হার্ভার্ডে যদি দেখেন 166 ভার্সিটি রিকোয়ারমেন্ট, বাট আছে ওইখানে অনেকে 170 পাচ্ছে। ওকে, আপনার টার্গেটটা হচ্ছে 160। আমি যদি 170 পাইও, ওই অ্যাবিলিটি যদি আমার থাকে, আমি যদি 170 দেখা গেলো এক্সামে 170 পাইছি, কিন্তু আপনি টার্গেটটা একটু কম রাখেন, কারণ এটা কিছুটা লাখের উপর ডিপেন্ড করছে, অনেকটাই লাখের উপর ডিপেন্ড করে। একটা বা দুইটা কোশ্চেন, 40টা কোশ্চেনের মাঝে একটা বা দুইটা কোশ্চেন আপনি হচ্ছে একটু ট্র্যাপে পড়ে যাইতেই পারেন, তাই না? তো কিন্তু যদি আপনি দেখা গেলো ফার্স্ট সেকশনে একটা কোশ্চেন একটু, আপনার টার্গেট ছিল 170 পাইতে হবে, কিন্তু ফার্স্ট সেকশনে এসে একটা কোশ্চেন আপনি একটু মানে কনফিডেন্ট না, বা সলভ করতে পারেন নাই, বা টাইম ম্যানেজ করতে পারেন নাই, কোথাও ক্যালকুলেটর বেশি ইউজ করে ফেলছেন, বা একটু ডিফারেন্টলি চিন্তা করছেন, দেন দেখা যাবে যে এই যে একটা প্রেশার, যে হ্যাঁ আমার তো একটা কোশ্চেন মিস হয়ে গেছে, মানে 170 চলে গেছে, তো পরবর্তীতে হচ্ছে এই প্রেশারটা আপনার ভার্বাল সেকশনেও পড়বে, পরবর্তী পয়েন্টেও পড়বে। ওকে, তো হাতে কিছুটা স্কোর রাখেন, যেটা নিয়ে আপনি মানে প্রেশার ফিল করবেন না। তো দেখা যায় যে এখানে আপনি ভাবছেন একটা কোশ্চেন মিস হয়েছে, সেকেন্ড সেকশনে আইসা আহ, আপনার হচ্ছে ওই প্রেশারের কারণে ওটা মাথায় ছিল, যে অলরেডি আপনার একটু ডিপ্রেসড, যে 170 পাইতেছেন না, যেহেতু একটা অ্যান্সার করতে পারেন না, 170 পাবো না। তো সেকেন্ড সেকশনে এসেও এখানেও এরকম কিছু সিলি মিস্টেক করে ফেললেন, পরবর্তী স্কোর চলে আসছে 161। এটা কেন আসছে? কিছুটা ট্র্যাপে পড়ছেন, কিছুটা ডিপ্রেশন, কিছুটা প্রেশার বেশি নিয়েছিলেন আর কি, কারণ ফার্স্ট সেকশনে আপনার একটা কোশ্চেন আপনি কনফার্ম না। ওকে, আচ্ছা, তাহলে আমি 170 পাইলট টার্গেটটা একটু কম রাখবো, যাতে এক্সাম সেন্টারে বসে প্রেশারটা না আসে। ওকে, আর হচ্ছে সবগুলা ভাইয়া, কোশ্চেন। জি। মার্কিং এরটা একটু যদি বলতেন যে আসলে কতগুলো অ্যান্সার করলে কি পরিমাণ মার্কস? ও আচ্ছা, মার্ক হচ্ছে কোয়ান্টের ক্ষেত্রে, আচ্ছা ওটাতে আসতেছি। তাহলে আমরা ছিলাম, ওকে, তাহলে কোয়ান্ট সেকশনটা আমরা এইভাবে টোটালটা দেখতে পারি। আপনার এমনও হবে, আপনি যদি ওই 40টা কোশ্চেনের মাঝে 35টা কোশ্চেন অ্যান্সার করেন, মানে কারেক্ট হয় আর কি, 35টা কারেক্ট হলে আপনার স্কোর 166ও আসতে পারে, আর 35টা কারেক্ট করলে স্কোর 164ও আসতে পারে। ওকে, কোয়ান্টের ক্ষেত্রে দেখা যায় মানে ওদের একটা ইন্টারনাল ক্যালকুলেশন আছে, যে আপনি যেগুলো অ্যান্সার করছেন, যদি আপনি 35 তো আপনার কারেক্ট হয়েছে, বাকি যে 5টা ভুল হয়েছে, এইগুলা যদি আপনার ডিফিকাল্টি লেভেল 1, 2 বা 3, মানে একটু ইজি কোশ্চেন থাকতো, দ্যাট মিনস আপনি টাফ কোশ্চেন গুলো সলভ করতে পারছেন, তাহলে আপনি এখানে একটু হয়তো 165ও পাইতে পারেন, 166ও পাইতে পারেন। ওকে, বাট আপনার 35 কারেক্ট হয়েছে, যে 5টা ভুল করছেন সবই ছিল ডিফিকাল্টি 4 আর 5, তাহলে আপনার স্কোরটা একটু কম আসতে পারে। ওকে, আর ভার্বালের ক্ষেত্রে দেখা যায় বোনাসটা একটু বেশি থাকে, কোয়ান্টের ক্ষেত্রে এরকম বোনাস থাকে না। ফার্স্ট সেকশন যখন মিডিয়াম থাকতেছে, সেকেন্ড সেকশন হচ্ছে আপনার ইজি পাচ্ছেন, মানে ফার্স্ট সেকশন আপনার ভালো হয়নি। ওকে, সেকেন্ড সেকশন যখন ইজি পাচ্ছেন, তখন আপনার একটু পেনাল্টি আসবে, কোয়ান্টের ক্ষেত্রে পেনাল্টি পাবেন, বাট বোনাসটা খুব একটা পাবো না। আর একটা ইন্টারনাল ক্যালকুলেশন আছে, যে কম আসতে পারে, বেশিও আসতে পারে, আর কোন কোশ্চেনটা টাফ মানে ইজি না হার্ড, এটা এক্সাম সেন্টারে বৈশা বের করার কোনো ওয়ে নেই, বা চিন্তা করে টাইম ওয়েস্ট করার দরকার নেই। ওকে, আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন, সবগুলা কোশ্চেন কারেক্ট করা আপনার টার্গেট না, আপনার টার্গেট হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন কারেক্ট করা। ওকে, টোটালটা একবারে নেবেন না, একটা একটা করে চিন্তা করেন, তাহলে প্রেশারটা একটু কম আসবে। ওকে, আর কতগুলা কোশ্চেন কারেক্ট করলে কত স্কোর আসে, এটা ডিটেলস গুগলে দেওয়া আছে আমাদের, যে আহ, এত স্কোর এত পার্সেন্টেজ আসে, তারপরে হচ্ছে 10টা কোশ্চেন কারেক্ট করলে ফার্স্ট সেকশনে মনে করেন ভার্বালের ক্ষেত্রে ফার্স্ট সেকশনে 6টা হলো, সেকেন্ড সেকশনে হচ্ছে আপনার যদি 8টা হয়, বাট
6টার কম হয়েছে, 7টার কম হয়েছে, আপনি একটা পেনাল্টি পাবেন। ওকে, তাহলে এখানে ভার্বালের ক্ষেত্রে হচ্ছে, ভার্বাল কোয়ান্ট দুইটার ক্ষেত্রে হচ্ছে। জি, আসলে ভাই যে একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছিলাম, জি, ওই একটা হলো যে ব্রেক কি আমাকে একবারই দেবে নাকি ব্রেক প্রতি সেকশনের পরে দেবে? ওকে, হ্যাঁ, প্রতি সেকশনের পরে হচ্ছে 1 মিনিট করে ব্রেক পাবেন। 1 মিনিট, আর ওই 10 মিনিটের ব্রেক মাত্র একবার? হ্যাঁ, 10 মিনিটের ব্রেক মাঝখানে একবার, ওই ও একটা কোয়ান্ট আর আর একটা ভার্বাল সেকশনের পরে। ওকে, না, আর ইয়ের হচ্ছে পরে, রাইটিং এর পরে প্রথমে? ওইখানে হচ্ছে আপনার ওই প্রথমে ভার্বাল সেকশনের একটা ইনস্ট্রাকশন থাকবে, আপনার ব্রেকটা ও নিতে হবে, নিজের ব্রেকটা আপনার নিতে মানে হবে, যে নেক্সট দিয়ে দিয়ে যদি কিন্তু আপনি চলে যান তাহলে আপনার ব্রেকটা পাবেন না, সাথে সাথে শুরু হয়ে যাবে একদম। কিন্তু নেক্সট ক্লিক না করলে একটা নির্দিষ্ট সময় পরে তো অটো আমাকে নেক্সটে হ্যাঁ, যেতেই হ্যাঁ, হ্যাঁ, চলে যায়। হ্যাঁ, ও মানে যতটুকু আচ্ছা টাইম আপনাকে দিবে ইউজ করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো যে যদি ইউনিভার্সিটি সিলেক্ট না করি, আমি একদমই না করি, তাতে কোনো ওকে, সমস্যা আছে কিনা? না, কোনো সমস্যা নেই। আপনার হচ্ছে যে, বাট ওই ইউনিভার্সিটি গুলোতে আপনি যখন বাসায় এসে পরে স্কোর পাঠাবেন, $27 করে লাগবে। ও বাট আপনার এক্সাম কিন্তু কমপ্লিট, আপনার এক্সাম হুম কমপ্লিট, কোনো সমস্যা নেই। বাট প্রত্যেকটাতে $27 করে লাগবে, বাট তাহলে চারটাতে অনেক। ওকে, ঠিক আছে। এই যে, তাহলে আমাদের হচ্ছে ভার্বাল সেকশনের ক্ষেত্রে বা কোয়ান্ট সেকশনের ক্ষেত্রে দুইটাতেই স্টার্টিং সেকশনটা হচ্ছে মিডিয়াম সেকশন থাকবে, এইটার পারফরমেন্সের উপরে হচ্ছে আপনার পরবর্তী সেকশনটা আসবে। তো এই জন্যই টেস্টটাকে বলা হয় সেকশন অ্যাডাপটিভ। প্রথমটাতে, প্রথমটার পারফরমেন্সের উপর সেকেন্ড সেকশনটা আসবে। আর আগে যে জিআরই ছিল, ওল্ড জিআরই যেটা 2011-র আগে, তখন ছিল কোশ্চেন অ্যাডাপটিভ। আপনি একটা কোশ্চেন কারেক্ট করতেছেন, এই কোশ্চেনের উপরে হচ্ছে বেস করে এটা যদি হয় তাহলে আপনাকে হচ্ছে ওই পরেরটা একটু টাফ দিবে, এটা যদি আপনি ভুল করেন তাহলে হয়তো এই লেভেলে আরেকটা কোশ্চেন দিবে, ওইটা যদি ভুল করেন আপনাকে আরেকটু ইজি কোশ্চেন দিবে। ওটা ছিল কোশ্চেন অ্যাডাপটিভ, আর এটা হচ্ছে সেকশন অ্যাডাপটিভ। ওকে, ভার্বালে প্রথম সেকশনে যদি আপনি ওই 7-এর কম পান, মানে 7টার কম কারেক্ট হয়, তখন হচ্ছে আপনার সেকেন্ড সেকশনে একটা ইজি ইজি সেট আসবে, এবং এর জন্য আপনি পেনাল্টি পাবেন 4 মার্কস। আর হচ্ছে যদি ফার্স্ট সেকশন আপনার 7 বা 7-এর বেশি হয়, তখন হচ্ছে সেকেন্ড সেকশনটা আপনার মিডিয়াম আসবে, তখন আপনি একটু বোনাস পাবেন। আর ফার্স্ট সেকশন যদি খুব ভালো হয়, সেকেন্ড সেকশন যদি হার্ড আসে, তাহলে আপনাকে বোনাসটা একটু বেশি দেওয়া হবে। ওকে, তাহলে আহ, আর ভার্বালের এই মিডিয়াম সেকশন গুলো আমাদের ওই পাওয়ার প্রেপের মতোই, পাওয়ার প্রেপ মতোই পাবেন। বাট ওয়ানটা দেখা যাচ্ছে রিসেন্টলি যারা এক্সাম দিচ্ছেন তারা বলতেছে যে টেস্ট একটু কঠিন হয়ে যাচ্ছে। আসলে এই রিউমারটা সবসময়ই থাকে, এই রিউমারটা সবসময় থাকে। ওকে, কেন থাকে? একটা রিজন হচ্ছে আহ, যারা এই কথা বলতেছে যে কোশ্চেন আগের থেকে কঠিন হয়ে যাচ্ছে, তারা কিন্তু হচ্ছে যে খুব কম সংখ্যক স্টুডেন্টই যে 2-3 বছর ধরেই রেগুলার এক্সাম দিয়ে যাচ্ছে এরকম না। উনি কিন্তু জানেন না যে আগের টেস্টটা কেমন ছিল, আগের তুলনায় আগের টেস্ট কেমন ছিল, এটা কিন্তু বেশিরভাগই জানেন না। বাট ওই পাওয়ার প্রেপের সাথে কম্পেয়ার করে বলতেছে কোশ্চেনটা টাফ হচ্ছে। তো আপনার যদি ফার্স্ট সেকশন ভালো হয়, আপনি তো সেকেন্ড সেকশন হার্ড পাবেন, সেকেন্ড সেকশন তো আপনি হার্ড পাবেন। তো পাওয়ার প্রেপের কোশ্চেন গুলো তো আমাদের এরকম ছিল না, তাই না? তো এটা যেহেতু সেকশন অ্যাডাপটিভ, একটু টাফ আসতেই পারে, বাট টাফই আসুক বা ইজি আসুক এখানে তো আমার কিছু করার নেই, তাই না? যেটুকু আপনার, যেটা আপনার হাতে নেই ওইটা নিয়ে আসলে প্রেশার নিয়ে কোনো লাভ হবে না। আর কোশ্চেন গুলো এখন একটু লেন্দি হচ্ছে, ওয়ার্ডই কোশ্চেন পাবেন। তো এটার জন্য আগে থেকেই প্রিপেয়ার্ড থাকেন যে আমি ওয়ার্ডই কিছু কোশ্চেন পাবো। বাট কোনো কোশ্চেনের ডিফিকাল্টি মাগুসের হার্ড বা ভেরি হার্ডের উপরে, মাগুসের হার্ড বা ভেরি হার্ডের উপরে আপনি কোনো কোশ্চেন পাবেন না। এর থেকে টাফ কোনো কোশ্চেন আপনার জিআরইতে আসবে না। বেশিরভাগ কোশ্চেন হয়তো ওই ইটিএস ইটিএস লেভেলের থাকবে, বাট ট্র্যাপে পড়বেন, লজিক্যাল ট্র্যাপে পড়বেন, ওইভাবেই সেট করা থাকবে। কোশ্চেন স্টোরি ইজি, কোশ্চেন ইজি, বাট ট্র্যাপটা খুব স্ট্রং। ওকে, তো কোশ্চেন খুব একটা টাফ হবে না, কিন্তু কিছু সেকেন্ড সেকশনে আপনি কিছু ওয়ার্ডে কোশ্চেন পাবেন। ওকে, এটার জন্য প্রিপেয়ার থাকেন। আর একটা দুইটা কোশ্চেন যদি লাস্ট
লাস্টে হচ্ছে লাস্ট 30 সেকেন্ডে যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নাই, যেটা বাকি থাকবে একদম র্যান্ডমলি চুজ করবেন। এটার জন্য কোনো ফর্মুলা নাই যে সবগুলা এ দাগাইতে হবে, সবগুলা সি দাগাইতে হবে, সবগুলা ডি দাগাইতে হবে, এই ধরনের কোনো ফর্মুলা নাই। আপনার যেটা ইচ্ছা, যদি লাকে থাকে হইতেও পারে, না হতে পারে। Okay. আর কোয়ান্টির ক্ষেত্রে এখন যারা মক টেস্ট দিচ্ছেন, মক টেস্ট দিতে সময় এই কাজটা করবেন না, যে টাইম চলে যাচ্ছে, এখন 4টা কোশ্চেন বাকি আছে, এগুলো আপনি র্যান্ডমলি চুজ করে দিলেন। মক টেস্ট এক্ষেত্রে আপনার এটা দরকার হবে না। ওকে, কারণ আপনার লাকিলি 2টা কোশ্চেন হয়ে গেছে বা 3টা কোশ্চেন এখানে হয়ে যদি যায়, এটা তো আসলে শো করতেছে না আপনার লেভেলটা কোথায় ছিল, তাই না? মক টেস্টের ক্ষেত্রে এই প্র্যাকটিসটা করবেন না। আর এই র্যান্ডমলি চুজ করার জন্য এটার জন্য আসলে আমাদের কোনো প্র্যাকটিসও লাগবে না আগে থেকে। এক্সামের লাস্টের 30 সেকেন্ডে আপনি যে জায়গাতেই থাকেন, যে কোশ্চেনই চিন্তা করতে থাকেন, বাদ দিয়ে দেখেন সবগুলো অ্যান্সার করছেন কিনা, যেখানে 2টা বলছে ওইখানে 2টা চুজ করছেন কিনা, আবার যেখানে হচ্ছে একটার বেশি হইতে পারে প্রত্যেকটা অপশন চেক করছেন কিনা। ওকে, এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন কোয়ান্টির ক্ষেত্রে কনফার্ম হওয়ার পরেই অ্যান্সার করেন। যে এইখানে সংখ্যাটা হচ্ছে কি টাইপের ইন্টিজার হবে, বা নাম্বার হবে না, পজিটিভ হবে না নেগেটিভ হবে, কিছু বলে নেই, তার জন্য অ্যান্সার দিই। এইভাবে না এসে আপনি যদি দেখেন যে আচ্ছা ঠিক আছে এগুলো তো বলে নাই, আমি 2টা ভ্যালু দিয়ে দেখি যে এই এই 2টা কারণে হচ্ছে অ্যান্সারটা ডি হচ্ছে, এই ভ্যালু ধরলে আমার একবার কোয়ান্টিটি বি এ বড় হচ্ছে, এই ভ্যালুর জন্য কোয়ান্টিটি বি বড় হচ্ছে, তাহলে অ্যান্সার ডি। ঠিক আছে, আপনি এই পর্যন্ত আসেন, নিজে একবার 2টা ছোট বড় বানান, দেন অ্যান্সার ডি দেন। প্রত্যেকটা কোশ্চেন আপনি কনফার্ম হওয়ার পরে অ্যান্সার করেন, আগে থেকেই আচ্ছা এটা বলছে, এটা তো এটা হইতে পারে, এটা তো এটা হইতে পারে, যেটা আপনার মনে হবে হইতে পারে, এটা অবশ্যই ট্র্যাপ। ওরা এইভাবে সেট করতেছে কোশ্চেনটা, যারা সেট করতেছে তারা জানে যে এই কোশ্চেনটা পড়ে স্টুডেন্টের কোনটা মনে হইতে পারে, ওইটাই একেবারে স্ট্রংগেস্ট ট্র্যাপ। ওকে, বাট আমাদের আহ, আহ, অনেকেই আছে যারা হচ্ছে কোয়ান্টের রিজনিং খুবই ভালো বা লেভেলটা খুবই হাই, তাদের হচ্ছে মনে করেন 165+ যারা পাবে, তারা হচ্ছে বলতে পারে এটার অ্যান্সার কোয়ান্টিটি বি হচ্ছে। কিন্তু আপনার মনে হতে পারে যে এটা সে বলতেছে এটা এমনিতেই খুব একটা চিন্তা করে না, কিন্তু এই কয়েক সেকেন্ডের মাঝে তার মাথায় অনেকগুলা লজিক কিন্তু ক্যালকুলেটেড হয়ে গেছে। Okay? ওইটাকে আপনি গেস বলবেন, এটা লজিক্যালি সে বলতে পারতেছে, লজিক্যালি আপনি ক্যালকুলেট করলেন, কিন্তু যে এই প্র্যাকটিসটা রাখবো না যে ইনফরমেশন কম আছে বা এটা কি টাইপের নাম্বার হবে এটা বলে নেই, তার জন্য অ্যান্সার দিই। আপনি 2টা ভ্যালু ধরে কনফার্ম হওয়ার পরে অ্যান্সার করেন, তাহলে সিলি মিস্টেকের সংখ্যাটা কমে আসবে অনেকটা। Okay? আর হচ্ছে মক টেস্টের ক্ষেত্রে এই প্র্যাকটিসটা রাখেন, যে প্রত্যেকটা কোশ্চেন কনফার্ম হওয়ার পরে অ্যান্সার করেন। কনফার্ম হতে পারেনি, বাকি থাকুক, গেস করে অ্যান্সার করে যে আপনি হচ্ছে যে মার্কস পাবেন, মক টেস্টের ক্ষেত্রে এই কাজটা করবেন না। ওকে, যেগুলো কনফার্ম হতে পারছেন, আপনার তো হচ্ছে এই কোয়ান্টের ক্ষেত্রে আপনি যদি 40 কোশ্চেনে অ্যান্সার করেন, 40 কোশ্চেন অ্যান্সার করে যদি আপনার 30টা হয়, তার থেকে আপনি যদি ওই 3টা কোশ্চেন কম অ্যান্সার করেন, 37 অ্যান্সার করলেন, এর মাঝে আমার 35টা হলো, এটা বেটার না? তাই না? একইভাবে ভার্বাল ক্ষেত্রে আপনি 20টা কোশ্চেন অ্যান্সার কেন করবেন? আমাদের যদি টার্গেট 150 থাকে, 150+ যদি থাকে, অনেকে আছে আমরা যাদের 150+ হলে আমরা আহ, যথেষ্ট খুশি। তো আপনার 40টা কোশ্চেন এই যে 3 ব্ল্যাঙ্ক সহজে আপনাকে চিন্তা করতে হবে, দরকার নাই তো। কিছু কোশ্চেন আপনার মিস হবেই, আমাদের লেভেল যখন এখানে, দ্যাট মিনস আমার অনেকগুলো কোশ্চেন আমি ছেড়ে দিয়ে অভ্যস্ত, যেগুলোতে মার্কস পাই না, তাই না? আমি এটা ফেস করে আসছি। তো 2-3টা কোশ্চেন ছেড়ে দেন, যেটাতে টাইম বেশি লাগতেছে, ধরতে পারতেছে না, ছেড়ে দেন। ইজি কোশ্চেন গুলোকে টার্গেট করেন। প্রত্যেকটা কোশ্চেনে যেহেতু আমার 1 মার্ক করে নাম্বার, তাহলে তো হচ্ছে যে টাফেস্ট কোশ্চেন থেকে যে আপনার নাম্বার নিতে হবে, দরকার নাই। আবার এমনও না যে ডিফিকাল্টি লেভেল 5 কোশ্চেন যেটা, এইটার মার্কস কখনোই ডিফিকাল্টি লেভেল 2টা কোশ্চেনের মার্কস থেকে বেশি না। যে ডিফিকাল্টি লেভেল 1 এর 2টা কোশ্চেন অ্যান্সার করার থেকে একটা ডিফিকাল্টি লেভেল 5 অ্যান্সার করা বেটার, এটা কখনোই না। ঠিক আছে,
তাহলে আপনার ওই যেগুলো ইজি কোশ্চেন কম্পারেটিভলি এগুলা থেকে মার্কসটা আগে এনশিওর করেন, তারপর যদি সুযোগ থাকে এগুলাতে আমি যত যেতে পারি। ঠিক আছে। আর আর হচ্ছে ওই এক্সাম ডে এর প্রেশারটা ম্যানেজ করা, এটা খুব ইম্পর্টেন্ট। এটার উপর আপনার স্কোরটা অনেক ডিপেন্ড করে। আচ্ছা, তার সাথে হচ্ছে আপনাদের যাদের সময় আছে মোটামুটি এখনো 7 দিন 10 দিন বা 1 মান্থ বাকি আছে যাদের, তারা হচ্ছে এই টাইমটাতে মক টেস্ট দেন, অনেক মক টেস্ট দেন যতগুলা পসিবল। দেখা যাবে যে আপনার ঠিক ইটিএস এর অনেকে এই কোশ্চেনটা করে থাকে যে কোন টেস্ট ভালো কোন টেস্ট ভালো না। আহ, আসলে কোনো ম্যাটেরিয়াল পড়লেই আপনার লস হবে না। মানে আপনি আপনার যে রিজনিং অ্যাবিলিটি, আপনি ওই প্রিন্সটন যদি পড়ে ফেলেন বা কাপলান যদি আপনি পড়েন, আহ, এটা পড়লে যে আপনার ওই রিজনিং অ্যাবিলিটি কমে যাবে এই ধরনের কোনো রিস্ক নেই। তো আমাদের দেখা যায় যে আসলে ওই বিগ বুকটা পড়া দরকার, বিগ বুকের ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করা দরকার কিনা, করবো কিনা, এটা আসলে ফ্রুটফুল হবে কিনা, এটা নিয়ে আমরা যতটা চিন্তা করি এইটুকু টাইম দিলে বিগ বুকের হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন আপনার সবগুলো 2-3 বার 3-4 বার শেষ করে ফেলতে পারতেন। ওকে। তো ম্যাটেরিয়ালের কোয়ালিটি এত জায়গা থেকে, এত পোস্ট থেকে, আহ এত মানুষের কাছ থেকে জাজ না করে আপনার যেগুলো পড়তে হবে এটা পড়ে ফেলেন। ওকে, লস হওয়ার কোনো সুযোগ নেই। আর হচ্ছে ভার্বালের ক্ষেত্রে ইটিএস ম্যাটার গুলাতেই থাকেন, ইটিএস এগুলা বিগ এগুলাই পড়েন, বারবার পড়লেও সমস্যা নেই এখানে। আহ, আপনার কাজ হচ্ছে এক এক ম্যাটেরিয়াল যদি আপনি 2 বার পড়েন অ্যান্সার মনে আছে, কিন্তু আপনার স্ট্র্যাটেজিটা হবে যে আমি লজিক্যালি অ্যান্সার পর্যন্ত পৌঁছাতে পারি কিনা। আপনি অ্যান্সার জানেন এটার অ্যান্সার এ, বাট আপনার লজিকে আপনার ওই প্যারাগ্রাফ থেকে যেটা আপনি ফাইন্ড করে নিয়ে আসলেন এইটুকু বলতেছে অ্যান্সার হচ্ছে সি, তাহলে আপনি কিন্তু জানেন অ্যান্সার এ বাট আপনি অ্যান্সার সি দেখাবেন, বাট আপনি এটা ফাইন্ড আউট করছেন, অ্যান্সার এ আপনি ফাইন্ড আউট করতে পারেননি। ওকে, অ্যান্সার গুলো আপনি কোয়ান্ট বলেন ভার্বাল বলেন, লজিক্যালি আপনি যে পর্যন্ত যাচ্ছেন ওইটা অ্যান্সার চুজ করেন। অ্যান্সার যদি আপনি জেনেও থাকেন যে এটা অ্যান্সার এ, বাট আপনার লজিকে অ্যান্সারই আসে নাই, তাহলে তো আপনি বলতে পারেন এটা আপনি পারছেন। তাহলে এক ম্যাটেরিয়াল 2 বার পড়লেও লস নাই, কিন্তু মক টেস্টের ক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে সিলি মিস্টেক কম করেন। সিলি মিস্টেক কম করেন। সিলি মিস্টেকটা কিভাবে কমানো যেতে পারে কয়েকটা যদি টিপস বলি। আপনি কোয়ান্টির ক্ষেত্রে কোশ্চেনটা যখন আপনি লাস্টে যখন অ্যান্সার করবেন, কোশ্চেনটা যখন লাস্টে অ্যান্সার মানে ওই অ্যান্সারটা যখন আপনি পিক করবেন, তখন হচ্ছে কোশ্চেন পার্টটুকু আরেকবার পড়ে আসেন যে ঠিক কি চাইছে কিভাবে চাইছে। আমাদের এই জায়গাটাতে একটা ভুল হয়ে যায় অনেকেরই, যে কোশ্চেনে হয়তো বলা হয়েছে x+3 এর ভ্যালু কত হতে পারে, আমরা কোনো একটা ইকুয়েশন সলভ করে আসলাম, লাস্টে এক্স এর যে ভ্যালু পাইছি ওইটাই হচ্ছে আমরা অভ্যস্ত, যে এক্স এর ভ্যালু যেটা আসে ওইটাই অ্যান্সার হয়ে যায়। কিন্তু লাস্টে যে ছোট করে x+3 এর ভ্যালুটা চাওয়া হয়েছে এইটা আপনার মাথায় থাকে না। Okay? তাহলে আপনার প্র্যাকটিসটা এরকমই হবে যে আমি ঠিক অ্যান্সারটা চুজ করার আগে আরেকবার দেখে আসবো। ওকে, জি হাফিজ ভাই। সরি, আরেকবার দেখতে পারতেছি। আচ্ছা, এটা নাকি এক্সপেরিমেন্টাল সেকশন থাকে, ওইটা মানে বোঝার ওকে, কোনো উপায় আছে কিনা বা ওইটা কোনো ইম্প্যাক্ট আছে কিনা? আচ্ছা, এক হচ্ছে এক্সপেরিমেন্টাল সেকশন। হ্যাঁ, আমাদের ওই কোয়ান্ট আমরা যখন ভার্বাল 3টা সেকশন নিয়েছিলাম আমাদের একটা সেকশন এক্সপেরিমেন্টাল ছিল। আসলে এক্সপেরিমেন্টাল সেকশনটা কোনটা হবে এটা ফাইন্ড আউট করার কনফিডেন্ট কোনো ওয়ে নাই, কিন্তু মাঝে মাঝে এমন হয় যে ফার্স্ট সেকশনটা খুবই হার্ড হয়ে গেছে, এমনই হয়েছে যে আপনি এটা ধরতেই পারতেছেন না, এত হার্ড। এরকম তো আসলে হওয়ার কথা না, কারণ ফার্স্ট সেকশন আমাদের মিডিয়াম হওয়ার কথা, তাই না? তো ফার্স্ট সেকশন আপনার ভালো হয়েছে, সেকেন্ড সেকশনটা দেখা যাচ্ছে খুব ইজি হয়ে যাচ্ছে। আসলে এটা লজিক্যালি বলা যাবে না কোনটা হচ্ছে। আপনার টার্গেট হচ্ছে জিআরই তে 5টা সেকশন থাকে, পাঁচটা পাঁচটা সেকশন থাকে, আপনার পাঁচটাকেই যে কাউন্ট হবে স্কোর এরকম ভেবে হচ্ছে এক্সামটা দেওয়া উচিত। তার সাথে হচ্ছে লাস্টের যে সেকশনটা থাকবে এইটা বেশিরভাগ ক্ষেত্রে কাউন্ট হয়।
কিন্তু সমস্যাটা যে লাস্ট সেকশনে এসে আমরা প্রেশারটা ধরে রাখতে পারি না। যে 4 ঘন্টা ধরে এক্সামটা দিয়ে যখন কোশ্চেন নাম্বার 14 বা 15 এ আসি, মনে হয় যে আচ্ছা ঠিক আছে কোনোভাবে এই 4টা 5টা অ্যান্সার করে তাহলে তো শেষ, বেরিয়ে গেলাম। ওকে, বাট তখন আপনি চিন্তা করবেন এই লাস্ট সেকশনটা আপনার কাউন্ট হবে, আপনার প্রত্যেকটা মুভ একটা করে স্কোর, প্রত্যেকটা মুভ একটা করে স্কোর, কোনো তাড়াহুড়া করা যাবে না। এইখানে আপনার পেশেন্সটা রাখতে হবে। ওকে, কারণ হচ্ছে এইখানে যদি আপনার 2-3 মার্কস কম, মানে একটু আহ, যদি আপনি ইগনোর করতে থাকেন কোশ্চেন গুলাকে, একটু তাড়াহুড়া করতে থাকেন, তখন দেখা যাচ্ছে 161 আর 164 কিন্তু অনেক দূর, 3টা মার্কস কিন্তু অনেক ম্যাটার করতেছে। ঠিক আছে, তো লাস্ট সেকশনটা দেখা যায় কাউন্ট হয়, তো লাস্ট সেকশনটাও হচ্ছে সিনসিয়ারলি দিতে হবে। আপনি ওই কোনটা এক্সপেরিমেন্টাল ছিল এটা আসলে ফাইন্ড আউট করতে চাওয়ারই দরকার নেই। ওকে, আপনি ভাবেন সবগুলো কাউন্ট হচ্ছে। ওকে, ঠিক আছে হাফিজ ভাই। জি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আর হচ্ছে তাহলে যাদের হচ্ছে এক্সাম কয়েকদিনের মাঝে, 3 দিন বা 5 দিনের মাঝে, তাদের জন্য তো একেবারে বেস্ট অফ লাক। আর এখন আরেকটা মাইন্ডসেট আমার ছিল যে আসলে স্কোরটা যতই হোক না কেন, এক্সামে গেলে তো আমার, মানে আমার স্কোর তো জাস্ট আমি দেখবো, এমন তো না যে ছোটবেলায় যেরকম পানিশমেন্ট ছিল যে স্কোর কম পাইলে হচ্ছে যে মাইক টাইট দিবে, এই ধরনের তো কিছু হবে না। তাই না? এক্সাম নিয়ে কোনো স্ট্রেস নেবেন না, যতটা পারেন রিল্যাক্স থাকেন, আবার রিল্যাক্স থাকতে যে বেশি রিল্যাক্স হয়ে গেলে আবার সমস্যা। ওকে, মোটামুটি জিআরিটা মাথায় থাকুক সবসময়, অসুস্থ হবেন না, আর সাবধানে যান, সবকিছু ঠিক রাখেন, যাতে এক্সট্রা কোনো স্ট্রেসে না পড়েন যে পাসপোর্ট নিয়ে যায় নাই, বা টাইমটা ম্যানেজ মানে যাইতে একটু লেট হয়ে গেছে, মাত্র 5 মিনিট বা 10 মিনিট আগে গেছেন, বা যাইতে সময় হচ্ছে বৃষ্টিতে ভিজে গেছেন, এই ধরনের কোনো সিচুয়েশনের জন্য যেন আমাদের এক্সামের উপর ইফেক্টটা না পড়ে। ওকে, প্রিপারেশনে আমি যেটা পাইনি ঠিক আছে, আমার স্কোর কম আসছে, ওইটা নিয়ে কোনো আফসোস নাই, কিন্তু যদি দেখা যায় যে আমি হচ্ছে 10 মিনিট লেটে গেছি, এটা কিন্তু আসলে খুব একটা রিগ্রেটের বিষয়। ভাই আরেকটু জি, ডিস্টার্ব করবে, সরি। ওই যে না না, আপনি লাস্টে যেটা অবশ্যই বলেন যে কোশ্চেন করবেন। স্কোর যেটা আসবে ওটা অ্যাকসেপ্ট করতে হবে। তো হ্যাঁ, বাই চান্স যদি আমি রিজেক্ট করে, মানে ভুল করবে আর কি, অ্যাকসেপ্ট না, চাপ না পড়ে গেল, সেক্ষেত্রে বা এটাকে না রিজেক্ট করার সুযোগ আছে কিনা? না, আমি এটা চ্যালেঞ্জ করতে চাইছি না, আমি এটা হয়নি। না, এটার আর সুযোগ থাকবে না। মানে হচ্ছে আপনি এক্সামটা শেষ করার পরে, এক্সাম জি, যখন আপনি লাস্ট কোশ্চেনটা অ্যান্সার করে ফেলছেন, লাস্ট সেকশনটা ডান, এখন আপনি সিনসিয়ারলি রিল্যাক্সড হয়ে যান, এখন আর আপনার কোনো প্রেশার এখানে দেওয়া হবে না। ওকে, আপনি এখন একেবারে এখন থেকে রিল্যাক্স করা শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে, এক্সাম শেষ, এখন একটু রেস্ট নিয়ে নিয়ে স্কোর অ্যাকসেপ্ট করবেন, ভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করবেন, লাস্ট সেকশন ডান, দ্যাট মিন্স এক্সাম ডান, এখনো তাড়াহুড়া কিছু। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। ওকে, তাহলে আমরা এইটুকুই মোটামুটি। আর হচ্ছে আচ্ছা, এখন আর কার কি কোশ্চেন আছে আপনারা একটু কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, সাকিব ভাই। হ্যাঁ ভাইয়া, আমার আমার আমি আগামী নভেম্বরের 2 তারিখে হোম জিআরই সিলেক্ট করছি। মানে যেহেতু ওকে, এক্সাম সেন্টারে এখন কোনো সিট নাই, তো ওকে, হোম জিআরই সিলেক্ট করার জন্য এখন ভাইয়া এই জন্য আপনার কাছ থেকে কিছু টিপস চাই, যে এই জন্য কিছু কি প্রিকশন আগে থেকে নেওয়া যেতে পারে, অথবা কোনো যাতে প্রবলেম না হয়। ওকে, ওকে। হোম জিআরিতে হচ্ছে আপনাকে যেগুলো এনশিওর করতে হবে, ফার্স্ট হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি দেখা যায় ঢাকাতে খুব একটা প্রবলেম হয় না, বাট হুম হুম। আপনি হচ্ছে ইন কেস বাসায় যদি জেনারেটর বা ইউপিএস থাকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আর যদি না থাকে আপনি হচ্ছে একটা ইউপিএস নিয়ে নিতে পারেন। Okay? হ্যাঁ আর ভাই, হচ্ছে ইলেকট্রিসিটির প্রবলেম নাই ইলেকট্রিসিটি ঢাকায়। প্রবলেম, না হ্যাঁ, না। ওকে। দেন হচ্ছে নেট কানেকশনের ক্ষেত্রে, আপনি যদি ওই আইএসপি কে বলেন আমার ওই প্যাকেজটা হচ্ছে একটু ইমপ্রুভ করে দিতে, এটাও, আর যদিও দরকার হয় না, খুব কম স্পিডে হচ্ছে আপনার এক্সাম চলে যাবে। ভাই আর আমি তার সাথে অবশ্যই আমার ওয়াইফাই কানেকশনটা একটু প্রবলেম, এটা দেখা যায় যে কোনো ঠিক ঠিকানা থাকে না, হুট করে যে কোনো সময় ডাউন হয়ে যায় এরকম, কিন্তু আসলে বলেও খুব একটা লাভ হয় না, তাই আমি চিন্তা করছি যে আমি মডেম ইউজ করব, জিপির মডেম। ওকে। এক্ষেত্রে ভাই কি প্রবলেম হতে পারে? জিপির মডেম, আপনি এক কাজ করতে পারেন যে
ওই আইএসপির সাথে আগে কথা বলতে পারেন যে আপনি যদি রানিং মনে করেন 1000 টাকার কানেকশনটা ইউজ করেন, আপনাকে ওই দিন বা ওই 3 দিন আগে বা অ্যাটলিস্ট ইভেন ওই মান্থে আপনি যদি হচ্ছে মানে প্যাকেজটা ইনক্রিজ করে নেন, হুম, স্পিডটা ইনক্রিজ করে নিতে পারেন। আর তার সাথে হচ্ছে আপনি মডেম রাখতে পারেন। আর আপনি টাইমটা এমন আপনি যেহেতু রেজিস্ট্রেশন করে ফেলছেন, টাইমটা এমন নেওয়া দরকার ছিল যে যে টাইমটাতে হচ্ছে আমি ভাইয়া স্পিডটা রাতের বেশি 11টা 10 মিনিটে নিছি, মানে 11টা যাতে 10। কোনো নয়েজ অথবা অন্য কোনো প্রবলেমিটি না হয়, যাতে ওকে সবাই ওকে যে সময় ঘুমিয়ে থাকে তখন আর কি নিছি। ওকে 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 ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 4 ঘন্টা পরীক্ষা পরে আপনার ঘুম না পেয়ে যায় রাত্রে, দেখেন। না ভাইয়া সমস্যা নাই, ওইটা তো আমার চিন্তায় থাকবেই। আচ্ছা, কিন্তু হচ্ছে ওইটাতে মাঝে মাঝে দেখা যায় এক্সাম স্টার্ট হতে একটু বা ডিভাইস গুলো চেক করতে একটু টাইম বেশি লেগে যায়। জি, তখন মানে আপনার আগে থেকে ওরকম একটা মাইন্ডসেট থাকতে হবে যে এক্সামটা হয়তো আমার 11টা থেকে শুরু হইতে গেলে হচ্ছে এক্সামের মাঝখানে হয়তো আপনার শুরু হইতে 2 ঘন্টা লেট হইতে পারে, মাঝখানে হয়তো কোনো একটা প্রবলেমের কারণে এখানে আরো 1 ঘন্টা লস হতে পারে। মানে আচ্ছা, এরকম জি একটা মাইন্ডসেট আপনার থাকা লাগবে। জি। আপনি আর যদি ভাই এরকম আমি, হ্যাঁ আরেকটা কথা ভাই, আমি ওইভাবে টাইমটা সিলেক্ট করছিলাম যে ধরেন আবার ফজরের টাইম হলে তো ফজরের আজান দেয়, তো হুম, ওরা যেহেতু বলছে যে একটা নয়েজ ফ্রি প্লেসে থাকা লাগবে, তো এখন যদি ধরেন আমার ওনারা কোনো ইন্টারনাল ইস্যু অথবা কোনো কারণে 1-2 ঘন্টা লেট হয়ে গেলে, এখন ফজরের টাইম হয়ে গেল, আজান দিল, তো ওই নয়েজটা কি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, আপনি হচ্ছে জানালাটা ক্লোজ করে নেবেন, হুম হুম। ওইটা ওইটা কোনো প্রবলেম হবে না। ও, আর ভাই প্রক্টরের বিষয়টা আমি কয়েকজনের সাথে যারা হোম জিআরই দিছে একটু কথা বলছিলাম, কেউ কেউ বলে যে তাদের প্রক্টর ভালো, আবার কেউ কেউ বলে একটু নাকি ডিস্টার্ব করে, মানে প্রক্টর খারাপ। তো সেই ক্ষেত্রে এটা কি আসলে করা একেবারে যেতে হাতে পারে? নাই, এখানে একেবারে হাতে নেই, আপনার কিছু করার নাই। তো এটা জি নিয়ে চিন্তা করবেন না, যা আসে। আর প্রবলেম করার কথা না, জি। প্রবলেম করার কথা না, মানে ওটা একটা খুবই ভাইয়া রেয়ার। পোস্ট দিছিল, আমি ধরেন হয়তো নেক্সট পিএসসি তে দেখছিলাম হুম হুম হুম। যে উনার নাকি ধরেন এডব্লিউ এর লাস্টের 4 মিনিট আগে নাকি এরকম প্রক্টরে, মানে কয়েক মিনিট আগে প্রক্টর কন্ট্রোল নিয়ে নেয়, যে তখন প্রক্টরে কি চেক চেক টেক করে, এরপর নাকি উনার টাইমটা উনি বলছে যে টাইম নাকি কি যতটুকু ছিল আর একটু 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড কম টাইম পাইছে। মানে এরকম কি আসলেই হয়? এরকম হইতে মানে পারে। মানে ওইখানে কি যে উনি যে সময় মানে ই করছিল, যে ধরেন যে সময় প্রক্টর কন্ট্রোল নিছিল, ওই সময় আসলে রিজিউম করে নাই, মানে টাইমটা পজ করে নাই, তো পজ করা ছাড়াই দেখা গেছিল যে চলতেছিল, তো ওই টাইমটা নাকি কিছু মিস গেছিল এরকম। আসলে এটা এটা নিয়ে এটা যে এরকম একটা সিচুয়েশন যে আপনার সাথেই হবে, জি এটারও প্রবাবিলিটি যেমন কম, তাই না? আর যদি এরকম হয়েও যায় বা এর থেকে ওর্স কোনো সিচুয়েশন যদি আসে, জি। আহ, কিছু করার নাই। ওকে, এটা লাকের উপর ছেড়ে দেন। ও, তা আপনার হাতে যেগুলো আছে, জি প্রিপারেশনটা, স্ট্রেসটা বলেন, এটা হচ্ছে যেন যতটুকু রাখা যায়। Okay? আচ্ছা, ঠিক আছে। আর হোম জার্নিতে খুব একটা স্ট্রাগল করার কথা না। আর আমাদের হচ্ছে আমরা রিভিউ দিতে গেলে অনেকে হচ্ছে একটু খারাপ রিভিউ দেই যে আসলে আমার মানে এটা আমরা একটু মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়তো পাই যে আমার স্কোরটা এইটা না হলে স্কোরটা একটু ভালো হতো, তাই না? মানে জি কোনো একটা এক্সকিউজ আমরা শো করতে চাই, এটা একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, কিন্তু আসলে দেখা যায় এটার জন্য হয়তো খুব একটা প্রভাব হওয়ার কথা না। আসলে জি। এটার জন্য আপনার স্কোরের উপর খুব একটা ইম্প্যাক্ট পড়ে না, এরকম আচ্ছা, হতে পারে। Okay, ঠিক আছে। আর ওকে ভাই, থ্যাংক আরেকটা ইউ। বিষয়, থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি হচ্ছে যারা হচ্ছে এখনো রেজিস্ট্রেশন করেন নাই, আচ্ছা সবার জন্য, যারা হচ্ছে রেজিস্ট্রেশন এখনো করেন নাই, সিট পাচ্ছেন না, আপনি এটা মোটামুটি 90% শিওর থাকেন আপনি যে ডেটে এক্সামটা দিতে চাচ্ছেন তার উইদিন 5 to 7 ডেজ আপনি সিট পাবেন। 5 to 7 ডেজ আগে সিট পাবেন। মনে করেন আহ, আজকে হচ্ছে অক্টোবরের 1 তারিখ, আমি যদি অক্টোবরের 20 তারিখে জিআরই দিতে চাই, এটা তো কোনোভাবেই সম্ভব না। এখন কোনো সিট নাই, অক্টোবরে নাই, নভেম্বরে নাই। বাট আপনি দেখবেন অবশ্যই অক্টোবর 15 তারিখে আসলে কেউ না কেউ, আমাদের মতো অনেকেই আছে, বলবে তারা যে আচ্ছা ঠিক আছে এক্সামটা আমি আর 15 দিন পরে দিই। তার জন্য হচ্ছে রিস্কেজুল করবেই, কেউ না কেউ রিস্কেজুল করবে। আপনি যখনই ইটিএসে যাবেন যে নেক্সট 2 মাস বা 3 মাসে হচ্ছে কোনো ডেট নাই, কিন্তু আজ মানে 3 দিন বা 4 দিন পরে নেক্সট 5 ডেজ এর মাঝে আপনি সিট পাবেন। আপনি সব সময় এখানে কেউ না কেউ আছে রিস্কেজুল করবেন। ওকে, তো আপনি এটা এটা টার্গেট করতে পারেন। তো আপনার হচ্ছে মেন্টাল একটা সেটআপ থাকবে যে আহ, আপনি এক্সামটা ওই অক্টোবরের 20 তারিখ দিবেন, আপনি রেডি থাকেন অক্টোবরের হচ্ছে 15-16 তারিখের দিকে আপনি রেজিস্ট্রেশনটা করবেন।
ওকে, তাহলে ওইখানে ওই সময় আপনি ডেটটা পাবেন। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় আসলে এক্সাম এর রেজিস্ট্রেশনটা না করলে ওই সিরিয়াসনেসটা আসে না। তাদের ক্ষেত্রে বিষয়টা একটু অন্যরকম, যে এত তারিখ এক্সাম রেজিস্ট্রেশন করছি, দেন সিরিয়াসনেস আসে। আবার আবার কি, যেহেতু রিস্কেডিউল করার অপশন আছে, তারা হচ্ছে যে মানে রেজিস্ট্রেশন করলেও একটু সিরিয়াস কম থাকে। বাট এখন যেহেতু অ্যাডমিশনের সিজন চলতেছে, এখন সিরিয়াস হইতেই হবে, কোনো সুযোগ নেই এছাড়া। ওকে। আর ভাইয়া কতদিন আগে রেজিস্ট্রেশন করা যাবে সর্বোচ্চ? সর্বোচ্চ মনে হয় 6 মাস বা 1 বছর, অনেক আর টাইম। হচ্ছে রিশিডিউল করতে গেলে আমাদেরকে আলাদা দিতে হয়? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। জিআর এর জন্য রিস্কেডিউল ফি হচ্ছে $50, আর টোয়েফেল এর জন্য রিস্কেডিউল ফি হচ্ছে $60। ও, ওকে? ঠিক আছে ভাই। ঠিক আছে। ওকে। আর আর যাদের হাতে 2 মাস আছে, তারা হচ্ছে 2 মাস বা 3 মাস যাদের হাতে সময় আছে, তারা হচ্ছে আমরা আ মক টেস্ট দিতে পারি। আর কোয়ান্টের ক্ষেত্রে সিরিয়াস হয়ে যান। ভার্বালটা হচ্ছে ইটিএস এর ম্যাটেরিয়াল গুলা পড়েন। ভার্বালের জন্য গ্রেগমেটের সাবস্ক্রিপশনটা নিয়ে নিতে পারেন। ম্যাটেরিয়াল গুলো ভালো ওদের। ভার্বালের জন্য ওদের স্ট্র্যাটেজি গুলা আদার্স যেগুলো আছে তার তুলনায় অনেক বেটার। আদার্স যতগুলা স্ট্র্যাটেজি পাওয়া যায়, ইভেন মাগুস থেকেও, মাগুস থেকে বলেন, স্কলারডেন থেকে বলেন, ম্যানহাটন থেকে বলেন, সবগুলো থেকে হচ্ছে অ্যাটলিস্ট ভার্বালের জন্য বেটার। কোয়ান্টেও বেটার। আমি বলবো না কোয়ান্টে গ্রেগমেট ভালো না, বলবো না, বাট আমরা হচ্ছে কোয়ান্ট একটু রিলেট করতে পারি, যে আমাদের যে এডুকেশন সিস্টেম, আমরা কোনটা কোনটা পড়ে আসছি, এটার সাথে বলতে পারি যে আপনি এই বিষয়টা হচ্ছে এই ক্লাসে পড়ছিলেন, দেন ওইটাই আর কি এখানে অ্যাপ্লাই করতে হবে, তাই না? নতুন করে তো খুব একটা বিষয় জিআরইতে থাকে না, মানে কোয়ান্টিটিতে তো থাকে না। ওকে। আর ওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার ওয়ার্ড মোটামুটি পড়তেই হবে, অ্যাটলিস্ট 1000 ওয়ার্ড পড়তেই হবে। আর গ্রেগমেটের 900 ওয়ার্ডস এর, এটাও খুবই ভালো, পড়তে পারেন, খুবই ভালো এটা। আর মাগুসো 1000 ওয়ার্ড পড়ে হচ্ছে আমাদের, আমার খুবই ক্লোজ একজন 163 পাইছেন। দ্যাট মিনস ওয়ার্ডের সংখ্যা 1000 এর বাইরে পড়েন নাই। তো ওয়ার্ডের সংখ্যাটাও ম্যাটার করতেছে না। আবার একটা লিস্ট পড়ছেন মাত্র, বাকিগুলো পড়েন নাই, ব্যারোস পড়েন নাই, ম্যানহাটন পড়েন নাই। তো ওইগুলা ম্যাটার করতেছে না। আপনার যদি ওই অ্যাবিলিটিটা থাকে, স্কোরটা চলে আসবে। শুধু ওয়ার্ডের উপর ডিপেন্ড করতেছে না। আবার ওয়ার্ড না পড়ে শুধু অ্যাবিলিটি দিয়েও আসলে আহ, খুব খুব বেশি দূর যাওয়া যাবে না, কারণ যে ওয়ার্ড গুলো থাকে, কিছু ওয়ার্ড আপনার শিখতেই হবে। ওকে। তো ওয়ার্ডই সবকিছু না, আবার ওয়ার্ড ছাড়াও যে যাওয়া যাবে তাও না। আর কম্পারেটিভলি ভার্বাল কোয়ান্টের স্কোরটা ইমপ্রুভ করা ইজি, পসিবল, কম সময়ই হয়। তো কোয়ান্টাতে একটু জোর দিতে পারেন। আমরা যারা আহ, আমাদের মতো হচ্ছে বাঙালি যারা আছে, তো দেখা যায় টোটাল ওয়ার্ল্ডেই ভার্বালটাতে একটু স্ট্রাগল করে বেশি। Okay? তো ভালো একটা রাউন্ড ফিগারের জন্য হচ্ছে আপনি ওয়ানটাতে জোর দিতে পারেন, আর ভার্বালটা যতটুকু যাওয়া যায়, অ্যাটলিস্ট 155 প্লাস, এর বেশি খুব কমই যাওয়া হয়। খুব কম ইউনিভার্সিটি যে 160 প্লাস ভার্বালে থাকতে হবে, এরকম স্কোর একেবারে টপ 10 ইউনিভার্সিটি যেগুলো আছে, স্ট্যানফোর্ড, হার্ভার্ড, ওরা হয়তো যায়। ওকে, ঠিক আছে। ভার্বালের জন্য রেগমেটটা দেখতে ফলো করতে পারেন, কোয়ান্টের জন্য আমাদের ম্যাটেরিয়াল গুলো ফলো করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আর কোনো কোশ্চেন এনিওয়ান? ভাইয়া, জি। ওই হচ্ছে যেটা হচ্ছে আপনি একটু আগে বললেন যে হচ্ছে আপনাদের স্কুল পাঠানোর বিষয়টা, এটা কি আসলে ওরা কি গাইডলাইন কোনো কিছু দিবে এই বিষয়ে, যে আপনার চারটাতে আমরা হচ্ছে, পাঠাবো? ওকে, আচ্ছা, আপনি যদি ওইখানে একটু স্টার্ট হয়ে থাকেন, ওইখানে যে ইনস্ট্রাক্টর থাকবে, উনিই বলবে যে এইভাবে যেতে থাকে। আর হচ্ছে ইনস্ট্রাকশনের পেজটা পড়লে আপনি বুঝতে পারবেন। আপনার মাথায় হচ্ছে জাস্ট কোড গুলো থাকবে, যদি 4টা ইউনিভার্সিটি মনে করেন, একটা ইউনিভার্সিটি কোড 4536। ওকে। তো মনে করেন এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাস, এইটার এটা কোড। তো আপনার হচ্ছে ডিরেক্ট কোড লেখারও হচ্ছে স্পেস থাকবে, অথবা হচ্ছে স্টেট থাকবে, স্টেটের নাম লিখবেন টেক্সাস, টেক্সাসের সব ইউনিভার্সিটি আসতেছে, ওইখান থেকে হচ্ছে টেক্সাস ডালাস এটা চুজ করে দিবেন।
তো আপনি স্কোরটা ইউনিভার্সিটিতে পাঠাই দেবেন। শেষ। আপনি যদি আপনার কাছে জাস্ট ওই কোডগুলা অথবা ইউনিভার্সিটির নাম এইগুলো যদি আপনার মাথায় থাকে, দেন হচ্ছে ওই বাকিটা ওই ইনস্ট্রাক্টর আপনাকে হেল্প করবে। তার জন্য আগে থেকে কোনো প্রিপারেশন লাগবে না। ওকে ভাইয়া, ধন্যবাদ। আর হচ্ছে আপনার এক্সামটা শেষ করার পরে, এক্সামটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার যে ইউনিভার্সিটির নামগুলো ছিল, আপনার সামনে তো পেজ থাকবে তখনও, এখানে নামগুলো লিখে নেন, একটা নাম লিখে ফেলেন, দেন হচ্ছে ওগুলো সার্চ করে পাঠিয়ে দেবেন। এইটা একেবারে 0% প্রেশার, মেন্টাল প্রেশার বিষয়, কোনো প্রেশার এখানে নাই, টোটালটাই এক্সাম। ওকে, আচ্ছা। আর কোশ্চেন এনিওয়ান? ওকে, ঠিক আছে। আর হচ্ছে আর আপনাদের যদি কোনো সাপোর্ট দরকার হয়, এছাড়া পরবর্তীতে কোনো কোশ্চেনের দরকার হয়, আপনি হচ্ছে আমাকে আমাদের গ্রুপে ইনবক্স করতে পারেন, আমাকে পার্সোনালি সৌরভ সীমান্ত অ্যাকাউন্টে ইনবক্স করতে পারেন, অথবা যদি ফোন কলের দরকার হয় আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01833455635। এনিওয়ান কল দিতে পারেন, আমি যদি বিজি থাকতে হয়তো কেটে দিব, পরবর্তীতে আমি ব্যাক করবো অবশ্যই। ওকে, ঠিক আছে। জি, অরিন্দ্রিলা আপু। হ্যালো ভাইয়া। জি, হ্যালো। ভাইয়া আপনার কি মানে বিগিনারদের জন্য, মানে আমি কয়েকদিন ধরে প্রিপারেশন নিচ্ছি, কিন্তু আমি কোয়ান্ট আসলে ভালোই প্রবলেম ফেস করছি। এই ওকে, ধরনের যে আমি মানে জানা জিনিসগুলো ভুলে যাচ্ছি, আমি অ্যাপ্লাই করতে পারছি না বা কোয়েশ্চেন বুঝতে পারছি না। তো এই ওকে, ধরনের অবস্থাতে আপনার কি কোনো ক্র্যাশ কোর্স আছে যেটা 1 মাসের জন্য বা খুব কম সময়ের মধ্যে সবকিছু মানে হেল্পফুল ওয়েতে করে দিতে পারে? ওকে। আচ্ছা, আপনার এক্সামে কি ডেট নেওয়া হয়েছে? না ভাইয়া, আমি এখনো ডেট নিই নাই, শুধুমাত্র এই জন্য যে আমি ডেট নিলে আমি প্যানিক করা শুরু করবো, আমি তখন আরো হুম, হুম, পড়তে পারবো না। ওকে। বাট এক্সামটা কবে নাগাদ দিতে যাচ্ছেন? হ্যাঁ, ডিসেম্বরের মাঝখান থেকে শেষের মধ্যে। নভেম্বরে ইচ্ছা ছিল, কিন্তু এই প্রবলেম আর ডেটের জন্য পারিনি। ওকে, তো তাহলে মোটামুটি আপনার হাতে 2-2.5 মাস সময় আছে। তো হ্যাঁ। আমাদের হচ্ছে যে গাইডলাইন আছে এখানে, বা আমাদের গাইডলাইন বা আমরা যেটা ফলো করি, যে ফার্স্ট হচ্ছে আপনি স্টার্ট করতে পারেন ম্যানহাটন 5LB থেকে। ম্যানহাটন 5LB থেকে অনেকেই হচ্ছে সাজেস্ট করবে বা সাজেস্ট করতেছে হচ্ছে 1 to 6 দেখার জন্য প্রথমে। বাট 1 to 6 এ যতটা ডিটেলসে যাওয়া হচ্ছে, কিভাবে ক্রস মাল্টিপ্লাই করতে হয়, কিভাবে হচ্ছে এলসিএম জিসিএম করতে হয়, এতটা ডিটেলসে হচ্ছে পড়তে গেলে অনেকে ইন্টারেস্ট পায় না। ওকে, তো ম্যানহাটন 5LB থেকে আপনি স্টার্ট করতে পারেন। আর আমরা হচ্ছে যে আমাদের যে 2 মান্থের কোর্স, ওইখানে দেখা যায় 10 to 12 ক্লাসে, 10 to 12 ক্লাসে আমরা ম্যানহাটন 5LB এইখানে হচ্ছে সবগুলো টপিক ওয়াইজ বেসিকটা আমরা কভার করি, তার সাথে হচ্ছে আপনার কোশ্চেন গুলো প্র্যাকটিস করা হয়। তো যথেষ্ট কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে আর হচ্ছে বেসিকটা ডিসকাস করার মাধ্যমে আমাদের হচ্ছে 5LB-টা উইদিন 1 মান্থ আপনার বেসিক সহ প্র্যাকটিস হয়ে যাবে, অ্যারাউন্ড 900+ কোশ্চেন। তো এইটুকু থেকে আপনার মানে 1 মাসের মাঝে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে জিআরই সিলেবাস এইটুকুর পরে কাজ করতে হবে। ওকে, পরবর্তীতে হচ্ছে আপনি ইটিএস অফিসিয়াল গাইড দেখবেন, যে জিআরইর অ্যাকচুয়াল কোশ্চেন গুলো এরকমই হয়, 180টা কোশ্চেন, ওই 150 রিয়েল জিআরই কোশ্চেন যেটা। তারপর হচ্ছে ম্যানহাটন 5LB-তে ছিল ডিফিকাল্টি লেভেল 1 থেকে 3 এর কোশ্চেন, 4-5 এর কোশ্চেন খুবই রেয়ার। তো টাফ কোশ্চেনের জন্য আমরা যাব মাগুসে। মাগুসের কোশ্চেন গুলো হচ্ছে মাগুসের যে 12টা সেকশন আছে, টপিক আছে, ওই অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, প্রবাবিলিটি, কাউন্টিং, স্ট্যাটিস্টিক্স, ওই সব কিছু। এইটা হয়তো আপনি 8টা বা 10টা ক্লাসের মাঝে শেষ করা পসিবল। ওকে, তো এখানে আপনার প্রায় আর ইটিএস অফিসিয়াল গাইডে 180টা কোশ্চেন হয়তো 2টা বা 3টা ক্লাস লাগতে পারে ম্যাক্সিমাম। আর মাগুস হয়তো আপনার হচ্ছে 8 থেকে 10টা ক্লাস, আর লাস্টে আপনি জিমেটটা করতে পারেন। জিমেটের স্পেশালিটি হচ্ছে, জিমেট এক হচ্ছে ইটিএস এর ম্যাটেরিয়াল, আর হচ্ছে এখানে সেকশন ওয়াইজ আলাদা করে দেওয়া নাই, যেটা অ্যারিথমেটিক্যাল কোশ্চেন, এটা অ্যালজেব্রা কোশ্চেন, এইখানে কোশ্চেন গুলো কিছুটা মিক্সড আপ করে দেওয়া আছে। ওকে, তো এইটুকু থেকেই আপনার বেসিক প্লাস প্র্যাকটিস হয়ে যাবে, আপনি উইদিন 1 মান্থ টোটাল মানে সিলেবাস কতটুকু হচ্ছে এটা পাচ্ছেন। আর টোটাল 2 মান্থে হচ্ছে আপনার ওই মেজর যে ম্যাটেরিয়াল গুলো ছিল, শর্টকাট, বেসিক, প্র্যাকটিস সবই আপনার এখানে হয়ে যাবে। ওকে, আর এরপরে আপনারা হচ্ছে যে আরো যদি টাইম পান, প্রিন্সটন পড়তে পারেন।
প্রিন্সটন 1014 বা 1027 যেটা আছে ওইটা দেখতে পারেন, কাপলান দেখতে পারেন। ওকে, এই ম্যাটেরিয়ালগুলো দেখতে পারেন, অথবা আদার্স ম্যাটেরিয়াল না পড়ে এখানে আপনার যে যে জায়গায় একটু প্রবলেম ছিল এখানে একটু কাজ করার পরে আপনি মক টেস্ট দিতে পারেন। মোটামুটি অ্যারাউন্ড 20+ মক টেস্ট যদি দেওয়া যায় আপনি অবশ্যই পয়েন্টে কনফিডেন্ট হয়ে যাবেন, এবং এনি ওয়ান এই স্ট্র্যাটেজিতে যদি যাইতে পারেন অবশ্যই কনফিডেন্ট হবেন কোয়ান্টের ক্ষেত্রে। কিন্তু আসলে আপনি কিভাবে পড়তেছেন এটা একটু ম্যাটার করতেছে, মানে আপনি বেসিকটা কতটুকু ধরতে পারতেছেন এটা ম্যাটার করে। ওকে, কারণ হচ্ছে এই ম্যাটেরিয়াল গুলো আমরা সবাই পড়ি, তারপর দেখা যায় হচ্ছে কেউ আপনার 145 পাচ্ছে, আবার কেউ 165 পাচ্ছে। তো একই ম্যাটেরিয়াল পড়লে তো সবাই যদি একই ম্যাটেরিয়াল পড়ে করতে একই হওয়ার কথা ছিল। আপনি কিভাবে সলভ করতেছেন, আপনি আপনার হচ্ছে ট্র্যাপটা কোথায় ছিল, বা এই কোশ্চেনটার টার্গেট কি, কেন এই কোশ্চেনটা আপনাকে প্র্যাকটিস করতে বলা হচ্ছে, বা ম্যানহাটন কেন এই কোশ্চেনটা দিছে, এই জায়গাটা গুলো যদি আপনি ধরতে পারেন দেন আপনি একটা ভালো পজিশন চলে আসতে পারেন। ধরতে পারছি আপু? জি ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আর একটা কোয়েশ্চেন আছে। অবশ্যই। যদি ঢাকার বাইরে কেউ থাকে, সে যদি মানে 20+ মক টেস্ট দেওয়ার চিন্তা করে, তাহলে তার হাতে অপশন কি? কারণ পাওয়ার প্রেপ থেকে তো আমি 5টা এক্সাম দিতে পারছি। এছাড়া আর কিভাবে দেওয়া সম্ভব? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এটার সাথে আসলে আপনার লোকেশনের কোনো সম্পর্ক নাই। আপনি হচ্ছে ফার্স্টে স্টার্ট করতে পারেন কাপলান। কাপলানের 10টা মক টেস্ট আছে, ফ্রিতে পাবেন, অ্যাভেলেবল। তো কাপলানের 10টা টেস্ট, এগুলো হচ্ছে জিআরই ইজিয়েস্ট টেস্ট, একেবারে ইজি। ওকে, বাট কিভাবে কি টাইপের কোশ্চেন গুলো আসতে পারে, তো আমাদের যে জিআরইতে সব কোশ্চেন ডিফিকাল্টি লেভেল 4 আর 5 এর থাকবে এরকম হতো না। এই কাপলান লেভেলের কোশ্চেন আপনি পাবেন, এরকম ইজি কোশ্চেন ডিফিকাল্টি 1-2 এর কোশ্চেন আপনি পাবেন। Okay, তো ফার্স্টে কাপলান টেস্টে যখন আসবেন তখন হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট একটু দেখতে হবে, আর সিলি মিস্টেক গুলো কেমন করতেছেন এইটার উপরে এখানে একটু কাজ হবে। ওকে, কাপলানের 10টা টেস্টে পরে আপনি হচ্ছে আসতে পারেন প্রিন্সটনে, হচ্ছে 8টা টেস্ট পাওয়া যায়। প্রিন্সটনে 8টা টেস্ট আছে। তো এই 8টা টেস্টের মাঝে 4টা টেস্ট হচ্ছে আপনার প্রিন্সটন অফিসিয়াল গাইডের সাথে পাবেন, তার সাথে হচ্ছে আপনি ওই ওদের যে বইয়ের সাথে হচ্ছে একটা হচ্ছে পেজ থাকে, ওই পেজে হচ্ছে আপনাকে ওই আরেকটা আইএসবিএন নাম্বার থাকবে, ওই নাম্বার দিয়ে আপনি ওখানে ডিটেলস বলা আছে কিভাবে ওয়েবসাইটে যাবেন, কোথায় নাম্বার দিলে আপনি 8টা টেস্ট দিতে পারবেন। ওকে, প্রিন্সটনে 8টা টেস্ট পাবেন। দেন ম্যানহাটন, ম্যানহাটন 6টা পেইড টেস্ট আছে, একটা ফ্রি, বাকি 5টা হচ্ছে আপনার পে করে নিতে হবে, $39 কিনতে পারেন। কোশ্চেনগুলো ভালো, ম্যানহাটন টেস্ট গুলো হচ্ছে আপনার পাওয়ার প্রেপের পরে এই ম্যাটেরিয়াল গুলোকে ভালো মনে হয়। তারপরে হচ্ছে আপনি ওই এরপর হচ্ছে ক্রাঞ্চ প্রেপে একটা টেস্ট পাবেন। দেন পাওয়ার প্রেপ প্লাস, পাওয়ার প্রেপ প্লাস এখানে আপনি 3টা টেস্ট পাবেন। দেন ক্রাঞ্চ প্রেপে হচ্ছে একটা টেস্ট পাবেন, দিতে পারেন এটা মোটামুটি। আর একটা হচ্ছে কি জানি ছিল, ব্যারন্সের 6টা টেস্ট আছে, মানে অনেকগুলো মক টেস্ট পাবেন আপনি, 10, 18, 24, 27, 28, জিআরই এইজ, তারপর হচ্ছে গ্যালভানাইজ, গ্যালভানাইজ একটা টেস্ট ফ্রি দিচ্ছে। দেন জিআরই এইজ একটা টেস্ট ফ্রি দিচ্ছে। মাগুসে হচ্ছে, মাগুসে মনে হয় একটা টেস্ট ফ্রি দেয়। তো তারপর হচ্ছে ম্যাগ্রো হিল নাকি কি যেন একটা টেস্ট আছে, এখানে হচ্ছে আপনি মক টেস্ট পাবেন মনে হয় 6টা। তো আপনি মানে এত টেস্ট অ্যাভেলেবেল আছে যেগুলো আপনি দিয়ে শেষ করতে পারবেন না, এই সবগুলো অনলাইন টেস্ট। আর কাপলানেরটা হচ্ছে আপনি সফটওয়্যারও পাবেন, যে সফটওয়্যার আছে সফটওয়্যার থেকে আপনি টেস্টটা দিতে পারেন। তো এত টেস্ট আপনি দিয়ে শেষ করতে পারবেন না, আসলে আপনার ঢাকাতে আইসা কোথাও সেন্টারে যে এক্সাম দেওয়ার দরকার পড়বে, কারণ আহ, এটা আলাদা একটা প্রেশার। ওকে, ধরতে পারছি আপু? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক বড় হেল্প হলো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনি হচ্ছে আর কোনো ফার্দার কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর কোশ্চেন কোনো, এনিওয়ান?
ঠিক আছে। তাহলে মোটামুটি আজকে আমাদের এই পর্যন্তই ছিল। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনার হচ্ছে আমাকে নক দিন, আমি হচ্ছে এটা যখন টাইম পাই অবশ্যই অ্যান্সার করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আর বেস্ট অফ লাক এক্সামের জন্য।